আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নওশিন তাবাসসুম অহনা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে। তো আজকে আমাদের ক্লাসের টপিক আই থিঙ্ক তোমরা দেখতে পারছো, সেটা হচ্ছে কি অধ্যায় 3 অর্থাৎ কোষ বিভাজন বা সেল ডিভিশনের যত সিকিউ এমসিকিউ ক্লাসটা অলরেডি তোমাদের কাছে চলে গিয়েছে। আজকে হচ্ছে শিওর শর্ট সিকিউ ক্লাস। অর্থাৎ এই ক্লাসে কি হবে, এই ক্লাসে এই চ্যাপ্টার থেকে যেই সিকিউ আসতে পারে, ধরো ক নাম্বারের কোয়েশ্চেন, খ নাম্বারের কোয়েশ্চেন, গ ঘ, দেন কোন জায়গাগুলোতে হচ্ছে কিভাবে সিকিউ লিখলে তুমি একটু মার্কস বেশি পেতে পারবে। কারণ আমার যেটা মনে পড়ে, আমার 9-10-এর টাইমে আমার খুব প্যারা লাগতো যাচ্ছে কীভাবে সিকিউ দেখা যেত যে একটা মার্কসের কমন ফেনোমেনন ছিল এরকম, লেট মি শো ইউ গাইস, যে 1-1 2-2 বা 1-2 2-2, সো এরকম করে কি হয়ে যেত, গ আর ঘ নাম্বারে মার্কস তোলা খুব কষ্ট হয়ে যেত। সো আমি আমার প্রিপারেশন থেকে যেটা বুঝেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার এসএসসিতে আলহামদুলিল্লাহ গোল্ডেন অ্যান্ড স্কলারশিপ ছিল। সো আমার প্রিপারেশন ওয়াইজ বা আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি যে জিনিসগুলো শিখতে পেরেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এই চ্যাপ্টারটা না অনেক ইম্পর্ট্যান্ট। কেন বলছি, একে তো চ্যাপ্টারটা তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টারের চেয়ে সহজ, একটু ট্রিকি ওয়েতে প্রিপারেশন নিলে আই থিঙ্ক এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে অ্যান্সার করে একটা ভালো স্কোর করা অনেক ইজি। কারণ এক তুমি ছবি অ্যাড করতে পারতেছো, তুমি জানো কি কি টপিক থেকে কোয়েশ্চেন আসবে, মানে কিছু স্পেসিফিক টপিক আছে, কিছু স্পেসিফিক জিনিসপত্র আছে, ওগুলো থেকেই বারবার কোয়েশ্চেন আসে। আরেকটা হচ্ছে এই যে তুমি 9-10 এই চ্যাপ্টারটা পড়তেছো, 11-12 গিয়েও তুমি পড়বে, অ্যাডমিশন তোমার সময়ও তোমার লাগবে। আর কেউ যদি মেডিকেলে আসো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এখনও আমাদের কিছু জিনিসের জন্য সেল ডিভিশন লাগে। সো ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। সো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস গেট স্টার্টেড। সো আজকের ক্লাসটা যেহেতু আমাদের সিকিউ ক্লাস নিয়ে, মানে সিকিউ নিয়ে আমরা সব আলোচনা করব, কিন্তু তোমাদের যদি এই চ্যাপ্টারের উপর, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো এখনও ক্লিয়ার না থাকে, আমাদের ইউটিউবে কিন্তু ওয়ান শট ক্লাসগুলো আছে, ওগুলো দেখে আসতে পারো। আমার মনে আছে এই চ্যাপ্টারের ওয়ান শট ক্লাসটা আমি যেই দিন রেকর্ড করি, ওইটা আমার এসিএস ফিউচার স্কুলে রেকর্ড করা ফার্স্ট ক্লাস ছিল। অ্যান্ড আই ওয়াজ সো আই থিঙ্ক ওভারওয়েলমড, বিকজ আমার মনে হচ্ছিল আমি এখানে আগে কখনো আসিনি, সো একটু ওভারওয়েলমিং ছিল। বাট এখন ফিরে তাকালে মনে হয় আল্লাহ, আই থিঙ্ক আই শুড রিশুট দ্যাট ক্লাস। বাট হ্যাঁ, আই থিঙ্ক ওই ক্লাসটা দেখলে একটা ওভারঅল আইডিয়া পাবে। এছাড়াও তোমরা যারা এসএসসি 26-এর স্টুডেন্টরা আছো, আই থিঙ্ক এক্সাম আমাদের মেডিকেলে বুঝছো ডেইলি এক্সাম হয়, অনেক পরীক্ষা, আর কিছু থাকুক আর না থাকুক অনেক পরীক্ষা থাকে। এবং আমি এত পরীক্ষা দিতে দিতে যে জিনিসটা বুঝতে পেরেছি, আমার পরীক্ষা নিয়ে অনেক ভীতি কাজ করতো। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এক্সাম ভীতি থাকার পরও এত পরীক্ষা দিতে দিতে, যে যতই প্রিপারেশন আমরা নেই না কেন, এক্সামের আগের মোমেন্টে যে প্রিপারেশনটা বা এক্সাম লিডিং আপ টু দ্য এক্সাম, ওই যে স্ট্র্যাটেজিক প্রিপারেশনটা, ইট ক্যান মেক অর ব্রেক। সো তোমার প্রিপারেশন হতে হবে এক্সাম স্পেসিফিক অ্যান্ড খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে। সো তুমি যদি এখন থেকেই তোমার এসএসসি পরীক্ষায় একটা ভালো স্কোর সহ, পাস করা সহ ভালো স্কোর পাওয়ার জন্য প্রিপারেশন নিতে চাও, সেই ক্ষেত্রে আমাদের এফআরবি কোর্সে জয়েন করে যেতে পারো। কারণ অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, অলরেডি বোধহয় 9,000-এর উপর স্টুডেন্টস জয়েন করেছে। এবং এখন থেকেই যাতে তুমি একটা সলিড স্ট্রং প্রিপারেশন নিতে পারো, তো যেমনই কোয়েশ্চেন আসুক না কেন, ইট কান স্টপ ইউ ফ্রম স্কোরিং হাই। সো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। আজকে পর্যন্ত, আজকে তো বোধহয় আছে, তোমরা যতদিনে ভিডিওটা দেখবো ততদিনে কুপনের ইয়াটা শেষ হয়ে যাবে, কারণ এফআরবি 500 দিয়ে কিন্তু এখনও আজকে পর্যন্ত কুপন চলতেছে। সো ইয়া, লেটস স্টার্ট। আচ্ছা, ক নাম্বারের কোয়েশ্চেন, যে কোনো কিছুতে আমি প্রথমে যখন বললাম যে সিকিউতে মার্কস কীভাবে তুলব, সিকিউতে মার্কস তোলার ক্ষেত্রে কিছু জেনারেল জ্ঞানবাণী বলি, ঠিক আছে, কিছু জেনারিক জ্ঞানবাণী বলি। প্রথমত, হ্যান্ডরাইটিং তোমার একদম প্রিন্টেড অনেক বেশি সুন্দর হওয়া লাগবে না, বাট কাটাকাটি যাতে কম হয়, তোমার হাতের লেখাটা যাতে বোঝা যায়, তুমি যেভাবেই লেখো না কেন টিচার যাতে বুঝতে পারে, বোঝা যায়। আমি ইংলিশ ভার্সনে ছিলাম, সো আমি ইংলিশ ভার্সন থেকে যখন এসএসসি টাইমে বাংলা ভার্সনে শিফট করে আমার অনেক সমস্যা হচ্ছিল। কারণ একটা জিনিস খেয়াল করো, আমি আগে শুধু বাংলা সাবজেক্টটা বাংলাতে লিখতাম, ওখান থেকে এখন শুধু ইংলিশ আমি ইংলিশে লিখতেছি, বাকি সব আমার বাংলায় লেখা লাগতেছে। এবং আমার বাংলা হাতের লেখাও খুব একটা ভালো ছিল না প্রথমে, স্পিডও অত একটা ভালো ছিল না। বাট আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড সার্কেল অনেক ভালো ছিল, ওদের থেকে দেখে আমি নিজের প্র্যাকটিসের মাধ্যমে আমার বাংলা হ্যান্ডরাইটিং, এখন যদিও বোর্ডে আমি জানি না কেন, স্মার্ট বোর্ডে আই ক্যান মেক মাই হ্যান্ডরাইটিং লুক অ্যাজ গুড অ্যাজ ইট ইজ ইন পেপার। বাট আমি হচ্ছে গিয়ে যেই কয়েকটা জিনিস ফলো করেছিলাম, আমার অক্ষরগুলো যাতে সব একই শেপের হয়, মানে একই সাইজের হয়, এবং আমি যাতে কাটাকাটি কম করি, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ যাতে আমার ঠিক থাকে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, ধরো অনেক সময় আমরা যে জিনিসটা করি, এখন মেডিকেল আসার পরে এটা অনেক সময় করা হয়, যে একটা লাইন থেকে আরেকটা লাইনে টান দিয়ে লিখতেছে, এই টানের বিষয়টা করা যাবে না, কাটাকাটি কম রাখতে হবে এবং যাতে তোমার বোঝা যায়। এটা হচ্ছে তোমার জেনারিক একটা জ্ঞানবাণী, যে হাতের লেখা যাতে পরিষ্কার হয়, তুমি কি লিখছো সেটা যাতে পরিষ্কারভাবে বোঝা যায়। কারণ টিচার যদি বুঝতেই না পারে তুমি কি লিখছো, তাহলে কোথায় মার্কস দিবে। সেকেন্ড অফ অল হচ্ছে
এই যে এই একটা জিনিস আমার মনে হয় আমাকে অনেক হেল্প করছে, সেটা হচ্ছে ধরো আমরা কি করি 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে, 1 নং প্রশ্নের উত্তর এতটুকু লিখে তারপর ক খ লিখে শুরু করে দিই। আমার কাছে যেটা মনে হয়, এটা আমি খেয়াল করলাম যে তুমি 1-এর ক লেখো, 1-এর ক লিখে তারপর উত্তরটা লেখো, তারপর 1-এর খ লেখো, দেন নিচে এটা এই যে 1-এর ক 1-এর খ লিখতেছে, এগুলো ব্লু কালার দিয়ে লিখবা। কেন? কারণ দেখো টিচার কিন্তু অনেকগুলো, এটা লিখতেই হবে ম্যান্ডেটরি না, এগুলো হচ্ছে যে কিছু জিনিস আছে না যেটা করলে আমি দেখছি যে বেনিফিশিয়াল হয়েছে, সো আমি তোমাদেরকে জিনিসটা জানাচ্ছি। আই থিঙ্ক ইট মাইট বি বেনিফিশিয়াল ফর ইউ গাইস অ্যাজ ওয়েল। সো তুমি কি করতে পারো, 1-এর ক এটা ব্লু কালার দিয়ে লিখবা, এবং ব্লু কালার দিয়ে লিখলে না যদি জেল পেন দিয়ে না লেখো, বল পেন দিয়ে লেখো, কোনো সমস্যা হয় না। আমি দিয়ে আসছি আলহামদুলিল্লাহ, গোল্ডেনও ছিল, স্কলারশিপে ছিল, সো নো ওয়ারিজ অ্যাট অল। সো 1-এর ক 1-এর খ, তো ক যখন লিখবা এটা যাতে মাঝখানে থাকে, তুমি 1 নং প্রশ্নের, এটা যেহেতু সিকিউর ক্লাস, সো আমি সিকিউ ওয়াইজেই পড়াচ্ছি। 1 নং প্রশ্নের উত্তর এভাবে না লিখে তুমি প্রশ্নের উত্তরই লেখো, আমি একটু শর্টকাট লিখলাম। তারপর 1-এর খ লিখবা মাঝখান দিয়ে, দেন তুমি যে সংজ্ঞাটা লিখবা, যেমন এখানে প্রথম কি কোষ বিভাজন কি, তুমি কিভাবে লিখবা জানো, তুমি এখানে লিখবা ব্লু কালার দিয়ে, এটাও কিন্তু ব্লু কালার, আমি যে পার্টটা এখন লিখতেছি, কোষ বিভাজন, কোষ বিভাজন এটা ব্লু কালার দিয়ে লিখবা। পারলে এখানে তুমি সেল ডিভিশনও লিখে দিবা, সেল ডিভিশন, ঠিক আছে, সেল ডিভিশন। এরপর তুমি হচ্ছে কি এখানে লিখবা যে যেই প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে একটা কোষ থেকে 2টা কোষ বা 4টা কোষ উৎপন্ন হচ্ছে, এই যে এই জিনিসটা, এই যে এতটুকু লিখলে এটা কিন্তু তোমার খাতাটা কি গুছানো মনে হচ্ছে। তারপর তুমি খ নাম্বার যখন লিখবা, আবার খ নাম্বারের আমরা একটা প্রশ্ন দেখি, খ নাম্বারের এখানে একটা প্রশ্ন দেখি যে প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কি বোঝায়। তো তুমি প্রথমে জ্ঞানমূলকটা লিখবা, খ নাম্বার যখন লিখবা 1 মার্কস হচ্ছে জ্ঞানমূলকের জন্য, সো তুমি প্রথম লাইনটাতে জ্ঞানমূলক লিখবা যে প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে অ্যামাইটোসিস কোষ বিভাজন বোঝায় যেখানে কোনো মাধ্যমিক জটিল পর্যায়ে ব্যতীত বা ব্যতি রেখে একটা কোষ থেকে 2টা কোষ উৎপন্ন হয়। এটা এক লাইনে গেল। এরপর তুমি অ্যামাইটোসিস নিয়ে যা যা জানো এখন পর্যন্ত, যে অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর জীবে হয়, অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে, নীলাভ সবুজ শৈবাল বা হচ্ছে গিয়ে তোমার ইস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তারপর এটা অনেকটা ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনের মতো। তারপর তুমি এখানে একটা ছবিও অ্যাড করে দিবা। শোনো, তুমি যদি ছবি পারো আজকে থেকে, এখন থেকে ছবি প্র্যাকটিস করা শুরু করো, এখন থেকে, লিটারালি এখন থেকে। এই ক্লাসটা দেখতেছো, ক্লাসটা করার পর তুমি যখন বায়োলজি যেই চ্যাপ্টারে পড়বা, পড়ার সময় হাতের কাছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আই ডোন্ট নো ওয়াই উই ডোন্ট ডু দিস এনাফ, তুমি হাতের কাছে একটা খাতা রাখবা পড়ার সময়, এবং যখন যেটা পড়তেছো, ধরো তুমি একটা বৈজ্ঞানিক নাম পড়তেছো, তোমরা জানো আমরা যখন মেডিকেল 4th ইয়ারে পড়ি আমাদের কী লেভেলে বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হয়, এবং এটার জন্য আমাদের মার্কসও কাটা যায়। আমরা যদি বৈজ্ঞানিক নামটা ঠিক মতো ধরো একটু মিস্টেক হয়, বা ধরো নিচে আন্ডারলাইন করিনি, আমি এই কাজটা, এই ভুলটা আমি এইবার করছি, আমি টার্মের পরীক্ষায় পুরো লাস্টে রিভিশন দিচ্ছি, আচ্ছা অনেক বেশি গল্প করছি মনে হচ্ছে, বাট এই প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আগে মূল কথা বলে নিই, যে জিনিসটা বললাম, ক নাম্বার তুমি এখানে খ নাম্বারে প্রথমে হচ্ছে জ্ঞানমূলক জিনিস লিখবে, জ্ঞানমূলক উত্তরটা লিখবে, তারপর অনুধাবনমূলক উত্তর, মানে এটা নিয়ে তুমি আর যা যা জানো বলতে কি বোঝায়, প্রত্যক্ষ, কেন প্রত্যক্ষ কোষ বিভাজন এটা বলতেছে, কারণ এটার মধ্যে মাধ্যমিক কোনো জটিল পর্যায়ে নেই। কারণ অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, একটা কোষ, এই যে একটা কোষ ছিল, সুন্দর মতো মাঝখান দিয়ে খাত সৃষ্টি হবে, খাত সৃষ্টি হয়ে খাতটা ভিতরের দিকে ঢুকে গিয়ে এরকম 2টা আলাদা কোষ উৎপন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো মাধ্যমিক জটিল পর্যায়ে নয়, এটা এই জন্য এটাকে প্রত্যক্ষ বা ডিরেক্ট সেল ডিভিশন বলতেছে। সো তুমি এটা লিখবা। এখন তুমি যদি ছবি পারো, এখানে আমার পয়েন্ট হচ্ছে তুমি যদি ছবিটা পারো যে কোনো কোয়েশ্চেনের, এইটার না, তুমি কতেও ছবি দিবা, খতেও ছবি দিবা, যেখানেই পারবা। বায়োলজিতে wherever you can include a figure you must, because that makes your answer sheet way better than someone who doesn't add in a figure. সো এটা কিন্তু মাস্ট অ্যাড করতে হবে। সো এটার জন্য তুমি ফিগার কিভাবে প্র্যাকটিস করবে, আপু ফিগার অনেক কঠিন লাগে, কেন কঠিন লাগে, কারণ 1 তুমি প্র্যাকটিস করো না, 2 হচ্ছে তুমি ওই যে আমাদের বইয়ের মধ্যে একদম সাদা কালো যে ছবিটা, ওটা দেখে আঁকতে যে অনেক সময় একটু কষ্ট হয়ে যায়। সো তুমি যেই ছবিটা আঁকবা, ধরো সেল ডিভিশনে আঁকবা, তোমার কাছে এখন ফোন, তুমি ফোনেই দেখতেছো এটা, সো তুমি গুগলে গিয়ে ছবি সার্চ দিবা, বা ইউটিউবে গিয়ে যে হাউ টু ড্র সেল ডিভিশন ফিগার্স ইন 2 minutes লিখে সার্চ দিবা, অনেক জোস রিল চলে আসবে। গেমসের বা র্যান্ডম রিল না দেখে এই রিলটা দেখবা, কাজে দিবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। এবার আসা যাক খাতার কথা, যেটা বলতেছিলাম যে আমাদের অনেক সময় বৈজ্ঞানিক নাম লিখতে হয়, তাই না? এখানেও আমাদের হয়তো 1-2টা বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে। সো বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে কী করতে হয়, বৈজ্ঞানিক নাম অনেক কঠিন লাগে আমাদের, বা এই চ্যাপ্টারেরই ধরো তোমার মাইটোসিসের মধ্যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই শব্দগুলো তোমার কঠিন লাগে। কঠিন শব্দ তুমি কি করবা, কঠিন শব্দ কি করব,
তুমি পড়ার সময় হাতের কাছে একটা খাতা রাখবা, ওই খাতায় পড়ার সময় এভাবে লিখতে থাকবা, তাহলে কি হচ্ছে প্র্যাকটিস হচ্ছে তোমার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে যেটা নিয়ে আমি আমার টার্মের পরীক্ষায় বলতেছিলাম, আমি 9-এর আমাদের ফার্স্ট যে ক্লাস টেস্ট হয় ওই ক্লাস টেস্টে এই ভুলটা করছিলাম আমি একটা, এবং এটার জন্য আমি 20-এ 19 পাইছিলাম। সেটা হচ্ছে আমি বৈজ্ঞানিক নাম লিখে নিচে আন্ডারলাইন করিনি। এইবারও 4th ইয়ারের টার্মে আমি সব বৈজ্ঞানিক নাম লিখে আন্ডারলাইন করি নি, অ্যান্ড দেন লাস্ট মোমেন্টে আমার যখন আমি হচ্ছে রিভিশন দিচ্ছি তো সবগুলো প্রশ্ন লিখছে কিনা। একটা তো হচ্ছে তুমি প্র্যাকটিস করবা, আর সেকেন্ড অফ অল এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি তোমার 3 ঘন্টার হয় তুমি 2 ঘন্টা 50 মিনিটে পরীক্ষা শেষ করবা। কেন? শেষের 10 মিনিট তোমার জন্য কেন ইম্পর্টেন্ট জানো? এই 10 মিনিট তোমার খাতাটা তুমি রিভিশন দিবা, এখন আমরা বড় হয়ে ভাবি যে আচ্ছা রিভিশন দেওয়া লাগবে না। ছোটবেলায় মনে করে দেখো, তুমি যখন পরীক্ষা দিতে তখন পরীক্ষা শেষ করার পর তুমি 2 বা 3 বার করে রিভিশন দিয়েছো কোনো কোনো ক্ষেত্রে। অর্থাৎ পরীক্ষা শেষ করার পর 10 মিনিট তুমি রিভিশন দিবা কেন? যে তুমি হচ্ছে গিয়ে সবগুলো প্রশ্ন লিখছো কিনা। অনেক সময় এরকম হয় তুমি ক খ গ ঘ এই 4টা না লিখে মাঝখান দিয়ে একটা হয়তো স্কিপ করে চলে গেছো, অর্থাৎ তোমার সবগুলো প্রশ্ন লেখা হয়েছে কিনা সেটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে এই যে বৈজ্ঞানিক নামের, যেমন হচ্ছে গিয়ে কি বৈজ্ঞানিক নাম লিখবো, নেইজেরিয়া গণর, আচ্ছা থাকে এগুলো তোমাদের এখানে না লিখে। আচ্ছা, সো যে কোনো বৈজ্ঞানিক নামই হোক, সে বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করছো কিনা, এই টাইপের যে সিলি মিস্টেকগুলো আছে এগুলো যাতে তুমি অ্যাভয়েড করতে পারো। আলহামদুলিল্লাহ আমি লাস্ট মোমেন্টে ওইটা রিভিশন দেওয়ার টাইম ছিল বলে আমি ওখান থেকে অনেক মার্কস কম পাওয়ার থেকে বেঁচে গেছি। মানে আমার একটা কোয়েশনে পুরো মার্কসই পেতাম না যদি না আমি রিভিশন দিতাম। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যখন খাতা লিখবে, লিখার সময় আমরা কি করি, ধরো 1-এর ক খ 1 পেজে লিখতাম, গ নাম্বারটা আমি এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, গ নাম্বারটা আমি এখান থেকে শুরু করলাম, এই 1 পেজ এই পুরা পেজ আমি লিখলাম, খুব ভালো কথা। সেকেন্ড পেজে লিখে আমার ধরো এই অংশে এখানে এসে আমার গ নাম্বার শেষ হলো, 1-এর গ আমার সেকেন্ড পেজের এখানে গিয়ে শেষ হলো। আমরা অনেকে কি করি জানো, 1-এর ঘ এখান থেকে শুরু করি, 1-এর ঘ এখান থেকে শুরু করলে আর একটা লাইন লেখার মতো জায়গা থাকে, দরকার নাই তো, তুমি পরের পেজে চলে যাও না। অর্থাৎ টিচারের যাতে তোমার উত্তর কষ্ট করে খুঁজে বের করতে না হয়, মেক দ্য টিচার্স জব ইজিয়ার, অর্থাৎ তোমার খাতাটা যাতে গোছানো হয়। এগুলো হচ্ছে সিকিউ লেখার কিছু জেনারিক রুলস, আমার মনে হয় রুলসও না, কিছু স্ট্র্যাটেজিস, যেটা আই থিঙ্ক সব সাবজেক্টের ক্ষেত্রেই যায়। এবং আমরা অনেক সময় দেখা যায় এক্সামের সময় অনেক বেশি প্যানিকড বা স্ট্রেসড থাকি দেখে এই জিনিসগুলো মিস আউট করে যাই। ওয়ান লাস্ট থিং বলবো, তারপর আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলভে চলে যাব। সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কী করি, যে ধরো যতগুলো প্রশ্ন আছে একটার ক নাম্বার দেখেই লেখা শুরু করে দিই। এই কাজটা করা যাবে না। ক নাম্বার দেখে লেখা শুরু করে দিছি, অথবা গ ঘ দেখেই লেখা শুরু করে দিছি, এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কেননা তুমি ধরো তোমার সৃজনশীলের জন্য কিন্তু ক খ গ ঘ 4টাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তুমি যদি গ ঘ না পারো তাহলে তোমার 7 মার্কস নাই। আবার তুমি যদি ক খতে ভুল করো তাহলে টিচারকে কিন্তু তুমি প্রথমেই একটা খারাপ ইমপ্রেশন দিয়ে শুরু করতেছো যে ও ক খতে ভুল করতেছে, অর্থাৎ ক খ কোনোভাবেই ভুল করা যাবে না। এবং সবগুলো প্রশ্ন তোমার তো অপশন থাকতেছে চুজ করার, প্রতিটা প্রশ্ন ঠান্ডা মাথায় পড়বা, পড়ে যেটা তুমি সবচেয়ে ভালো পারো, ধরো তুমি সবগুলোই পারো, সবগুলোর মধ্যে যেটা তুমি সবচেয়ে সুন্দর করে কম সময় বা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবা, সেটা মাথায় রেখে লেখা শুরু করবা। আজকে আমাদের সিকিউ নিয়ে প্রথম জ্ঞানবাণী শেষ হলে এবার আমরা প্রশ্ন সলভ করব। একটু আমি আজান পড়ছে। সো আমরা ফার্স্টেই হচ্ছে ক নাম্বারের কোয়েশ্চেনগুলো দিয়ে শুরু করব। কোষ বিভাজন কি, কোষ বিভাজন কেন হচ্ছে এটা যদি তুমি জানো, বা কোষ বিভাজন কি আমরা এটা আসলে কি বোঝাচ্ছে। প্রথমত এটা হচ্ছে তোমার দেহের বৃদ্ধির জন্য এবং প্রজননের জন্য। অর্থাৎ একটা ছোট বাবু, সে ধরো তুমিও তো ক্লাস নার্সারিতে পড়ছো তাই না, 1-এ পড়ছো, 2-তে পড়ছো, এখন তুমি 10-এ পড়ো, তাহলে তোমার কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। আরেকটা হচ্ছে এই যে প্রজন্ম থেকে প্রজন্ম সৃষ্টি হচ্ছে, তোমার দাদা দাদুর পর তোমার আব্বু, তারপর তোমার নানা থেকে তোমার আম্মু, দেন তোমরা হচ্ছ, এই যে প্রজননের ধারাটা চলে যাচ্ছে। তাহলে দুইটা জিনিস, এক হচ্ছে গিয়ে জীবের বৃদ্ধি এবং জনন, এই দুইটার উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি করতেছে। তুমি এটাও লিখতে পারো, অথবা এভাবেও লিখতে পারো যে
কোষের জীবের বৃদ্ধি এবং প্রজনন বা জননের উদ্দেশ্যে একটা কোষ থেকে 2টা কিংবা 4টা, এটা কেন লিখবা? একটা কোষ থেকে 2টা হয় মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে, আর 4টা হয় মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। অর্থাৎ 2টি বা 4টি কোষ তৈরির প্রক্রিয়াকে কি বলতেছে? কোষ বিভাজন বলতেছে। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কিন্তু সংজ্ঞা কখনোই মনে রাখতে হবে না যদি তুমি প্রক্রিয়াটা বুঝো। অর্থাৎ কোষ বিভাজন তো কিন্তু তুমি এখনের পর থেকে তুমি নিজে বানাই লিখতে পারবা। এরপর চলে আসা যাক অ্যামাইটোসিস কি। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেনও আসছে। সো অ্যামাইটোসিস কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটা প্রত্যক্ষভাবে, এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিবা, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ব্যতি রেখে, কোনো জটিল মাধ্যমিক মানে মিডলে কোনো কিছু কাজ আছে, যেমন তোমার মাইটোসিসের ক্ষেত্রে কত কিছু হচ্ছে। মাইটোসিসের ক্ষেত্রে তোমার মাঝখানে ইন্টারফেজ হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে, সাইটোকাইনেসিস হচ্ছে, মিওসিসের ক্ষেত্রে মিওসিস 1, মিওসিস 2, এত কিছু হচ্ছে। অ্যামাইটোসিসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কোষটা আসতেছে, মাঝখান দিয়ে খাত সৃষ্টি হচ্ছে, 2টা আলাদা হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। এত সিম্পল। মানে তুমি চিন্তা করো তোমার কাছে আটার একটা ডো আছে, ডোটা এরকম মাঝখান দিয়ে ভাগ করে তুমি 2টা ভাগ করে ফেলতেছো, দ্যাটস ইট। সো কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখা এখানে ভালো, তোমরা যদি ক্লাসে কোনো কিছু এমন থাকে, একে তো তোমাদের কাছে ওয়ান শট থাকবে, তোমরা যারা এফআরবিতে জয়েন করবা তারাও ক্লাসগুলো পাবে, কিন্তু কোথাও যদি কোনো জায়গায় ডাউট ফেস করো, তুমি বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেনগুলো এসিএস ফিউচার স্কুলের গ্রুপে 6 to 10 গ্রুপে অ্যাড করে দিতে পারো, এসিএস ফিউচার স্কুল, অথবা তোমরা চাইলে অহনা অ্যান্সার্স নামে আমার একটা গ্রুপ আছে, অহনা অ্যান্সার্স, ওখানেও তোমরা চাইলে তোমাদের প্রশ্নগুলো পোস্ট করতে পারবে, বা চাইলে যদি তোমার সবার সামনে কোয়েশ্চেন করতে একটু হেজিটেশন কাজ করে, তুমি অ্যানোনিমাসলিও কোয়েশ্চেনগুলো পোস্ট করতে পারবে। আসলে অনেকে যখন মেসেজ দেয়, এত মেসেজ ইন্ডিভিজুয়াল রেসপন্স করে একটু টাফ হয়ে যায়, বাট গ্রুপে যেহেতু নোটিফিকেশন জিনিসটা আসতেছে, সো ওইটা আমার জন্য রেসপন্ড করা ইজিয়ার হয়, বা আমার টিমের কেউ একজন তোমাদেরকে রেসপন্ড করে দিবে। সো কোথাও যদি ক্লাসে তুমি কিছু না বুঝো, ডোন্ট ওয়ারি অ্যাট অল, এখনও যেই টাইম আছে, আজকে এই ক্লাস থেকেও যদি তুমি ভালো মতো পড়ো, ইনশাল্লাহ অনেক ভালো মার্কস সহ, যেটা সবাই অনেক ভয় পায় যে আচ্ছা আমি যদি ভালো মার্কস না পাই, জিপিএ 5 না পাই, গোল্ডেন তো পাবা ইনশাল্লাহ যদি চেষ্টা করে যাও, ভালো মার্কস সহ তোমার মানে গোল্ডেন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে, বুঝছো? সো আজকে থেকে এই ক্লাস থেকে তুমি চেষ্টা শুরু করো, আপুর কথা বিশ্বাস করো, আজকে থেকে তুমি চেষ্টা শুরু করো, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তোমার কোনো কোয়েশ্চেন থাকলে এখানে গিয়ে পোস্ট করে দিতে পারবা, আর কোনো কোয়েশ্চেন থাকলে তুমি এসএস ফিউচার স্কুলে ভাইয়া আপুদেরকে করতে পারতেছো, আপুকে গিয়ে জিজ্ঞেস করতে পারবা, ইনশাল্লাহ আপু চেষ্টা করবো যতটুকু পসিবল তোমাদেরকে এই ক্ষেত্রে গাইড করার। আচ্ছা, সো আমরা টপিকে চলে আসি, এখন 2টা ভাগে ভাগ করে দিই, সেটাকে বলছি অ্যামাইটোসিস। মানে কি? যেটা মাইটোসিস না। এখন কি উদ্দেশ্যে কোষ বিভাজন হয় তুমি চিন্তা করো, একটা কোষ, একটা জীবদেহ কি থেকে শুরু হচ্ছে? জাইগোট, এক কোষী একটা জাইগোট থেকে বিশাল একটা তিমি মাছও শুরু হয়, একটা ছোট বিড়াল বা একটা হচ্ছে গিয়ে বিড়াল ছানা বা একটা পিঁপড়াও। আমি এটা সবসময় বলি যে জাইগোট, এই উদাহরণটাই আমি সবসময় দিই, যে একটা জাইগোট থেকে বিশাল দেহি তিমি মাছ যেমন সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি একটা ছোট্ট পিঁপড়াও সৃষ্টি হচ্ছে, একটা ছোট মশাও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই যে সৃষ্টিটা হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? কোষ বিভাজনের মাধ্যমে। এই আমি হচ্ছে গিয়ে প্রথম তোমাদের যখন ওয়ান শট ক্লাস নিয়েছিলাম, এই গানটা আমার মাথায় আসছিল যে যোগ বিয়োগ করে আর কি হবে যদি ভাগ করে সুখে থাকা যায়। সো এখানে কি হচ্ছে? ভাগ করে কিন্তু ওরা সুখে থাকতেছে, সো ভাগ করে বেড়ে যাচ্ছে। সো এখানে জিনিসটা কি হবে, যে কোষ বিভাজনের উদ্দেশ্য হচ্ছে জীবের বৃদ্ধি এবং প্রজনন। একটা ছোট বাচ্চা থেকে তুমি এত বড় হয়ে গেছো, ক্লাস 10-এ পড়তেছো তোমরা এখন, ঠিক তেমনি প্রজননের জন্য কিন্তু এটা দরকার পড়ছে। এবং প্রজননের জন্য কেন দরকার পড়ছে এটাও কিন্তু অনুধাবনের একটা প্রশ্ন, আমি সামনে পড়াবো, কিন্তু তোমরা চিন্তা করতে থাকো। এবার আসা যাক এককোষী জীব কাকে বল। চিন্তা করো, জীব মানে কি? জীব মানে যার যে জীবন আছে, যে খাওয়া দাওয়া করছে, যার রেচনের প্রয়োজন হয়, যার পুষ্টির দরকার হয়। এককোষী মানে কি? প্রিফিক্সটা একটু চিন্তা কর, কি বলছে? এককোষী, বা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যদি কেউ থাকো, ইউনিসেলুলার, মানে একটা কোষ দিয়ে ওর জীবদেহ গঠিত। তোমার বডিতে কি শুধু একটা কোষ আছে? তোমার বডিতে হাজার হাজার কোষ আছে, অনেক কোষ আছে, কিন্তু এককোষী জীব যারা, তাদের বডিতে অ্যামিবা যেমন, তাদের বডিতে অনলি ওয়ান সেল, এই জন্য এটাকে ইউনিসেলুলার বা এককোষী বলছে। সো এটা কি হবে? যেসব জীবদেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে এককোষী জীব বলছি। The living beings whose body are built up of only one cell, that is called unicellular living beings. আচ্ছা,
তো এখানে এক্সাম্পল দিয়ে দিবা, এইসব ক্ষেত্রে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। কোষ বিভাজন কি এখানেও তুমি চাইলে দিয়ে দিতে পারো যে 3 ধরনের কোষ বিভাজন হয়, যদি চাও, তোমার যদি টাইম থাকে, এটা দিতে হবে এমন না। আমি মাঝে মধ্যে এরকম করতাম, যেসব প্রশ্ন আমি মনে হয় আমি একটু ভালো পারি, যতটুকু চারটা আমি একটু 1-2টা জিনিস এক্সট্রা অ্যাড দেওয়ার চেষ্টা করতাম, আর সবসময় যে দিতে হবে তা না। সো এখানে যেমন বলে দিছে এক ব্যাকটেরিয়া অ্যামিবা, এই উদাহরণগুলো, এই উদাহরণ প্রশ্ন মানে ডেফিনেশনের ক্ষেত্রে উদাহরণ যদি অ্যাড করতে পারো, তোমার ডেফিনেশনটা মানে বিষয়টা হচ্ছে সবাই তো সেম জিনিস লিখবে, সবাই সেম জিনিস পড়ে যাবে। তুমি আর 10টা খাতার চেয়ে তোমার খাতাটাকে কিভাবে স্ট্যান্ড আউট করাবা, ইট ডিপেন্ডস অন ইউ। সো এরপর চলে আসা যায়, মানুষের প্রতিটা দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে। দেহকোষ মানে কি, এখন আগে জানতে হবে দেহকোষ বা সোম্যাটিক সেল কি, আর প্রজনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল কি। আমাদের দেহে যেই কোষগুলো বৃদ্ধির জন্য, মানে বডিতে, পুরো বডিতে তোমার সোম্যাটিক সেল আছে, আর এটা হচ্ছে জনন কোষ যেটা প্রজননে অংশগ্রহণ করতেছে। সো দেহকোষে কয়টা ক্রোমোজোম থাকে, দেহকোষে ক্রোমোজোম থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করবা, এই জিনিসটা এমসিকিউতেও আসে, যদি বলে কয়টা, সেক্ষেত্রে তুমি 46টা বলবা, ঠিক আছে, 46টা বা 23 জোড়া, 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া হচ্ছে কি অটোজোম, যেটা হচ্ছে তোমার ধরো বিভিন্ন অন্যান্য যে বৈশিষ্ট্য আছে সেটা বের করছে, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমের উপর ভিত্তি করেই একটা মানুষ সে পুরুষ না মহিলা সেটা নির্ধারিত হয়। XX থাকতে পারে, XY থাকতে পারে, যদি XY থাকে সে তাহলে পুরুষ, আর XX থাকলে সে মহিলা। এই জিনিসগুলো ইন ডিটেলস আমাদের FRB-তে বা ওয়ান শটে তোমরা পেয়ে যাবা। FRB-তে তো আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো টাচ করেই যাবো। সো আই হোপ আমরা এখন মেইনলি কোয়েশ্চেনের জিনিসগুলো বুঝতে পারছি। তারপরেও কোয়েশ্চেন হলে আপু ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ গাইজ অ্যান্ড গাইড ইউ গাইজ থ্রু। তোমরা গ্রুপটাতে একটু পোস্ট করে দিও, কারণ আসলে মেসেজ দিলে একটু কষ্ট হয়ে যায়, যেটা আমি নিজেও এখন স্টুডেন্ট। সো দ্যাট উড বি হেল্পফুল। আচ্ছা, লেটস স্টার্ট। এরপর আমরা চলে যাব, আচ্ছা, মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস হবে হচ্ছে প্রাণীদেহের দেহকোষে। দেখো দেহকোষ কেন, তোমার তো সোমাটিক সেলই হবে, জনন কোষে তো এটা হচ্ছে না। সো এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে। বর্ধনশীল অংশ মানে কি, যে অংশটা গ্রোথ হচ্ছে, বর্ধনশীল অংশের ভাজক টিস্যু। ভাজক টিস্যু মানে যে সকল টিস্যুর বিভাজন ক্ষমতা আছে। আরেকটা হচ্ছে যাদের বিভাজন ক্ষমতা নাই, ওরা আর জীবনে বিভাজিত হতে পারবে না। তারা কারা? যারা বিভাজন হতে পারবে না, ওই ক্ষমতাটা যাদের নাই তাদেরকে আমরা বলছি স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু। অর্থাৎ ও অনেক কাজ টাজ করছে, এখন ও পার্মানেন্ট হয়ে গেছে, আমি আর কিছু করতে পারবো না, আমি শেষ। সো পার্মানেন্ট টিস্যু হচ্ছে যাদের মধ্যে ভাজক মানে বিভাজন হচ্ছে না। ভাজক টিস্যু বা যেটার ইংলিশ টার্ম হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, মেরিস্টেমও বলা হয়। মেরিস্টেম বা ভাজক টিস্যু হচ্ছে যাদের মধ্যে যাদের বিভাজন ক্ষমতা আছে, যাদের বিভাজন ক্ষমতা আছে, those cells or those tissues who are able to take part in cell division, the tissues which are able to take part in cell division. So প্রাণীদেহের দেহকোষে সোম্যাটিক সেলে আর উদ্ভিদদেহের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল, এগুলোতে মাইটোসিস হচ্ছে। অ্যাস্ট্রাল রে কি? অ্যাস্ট্রাল রে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তুমি যদি একটা ফিগারের মধ্যে, এই টাইপের এমসিকিউ ক্লাসে আমি বলেছিলাম, ফিগারের মধ্যে তুমি যদি অ্যাস্ট্রাল রে দেখতে পারো, তার মানে এটা কিন্তু প্রাণী কোষ। কেননা অ্যাস্ট্রাল রে তৈরি হচ্ছে সেন্ট্রিওল থেকে, এবং আমরা জানি সেন্ট্রিওল কেবলমাত্র কোথায় থাকছে? সেন্ট্রিওল কেবলমাত্র থাকছে প্রাণী কোষে। এটা কিন্তু প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্যরও একটা বিষয়। একটা জিনিস এক্সট্রা বলে দিই, সেটা হচ্ছে, কারণ পড়ার সময় কিন্তু আমরা শুধু একটা চ্যাপ্টার পড়ছি আর কিছু পড়বো না এমন কিন্তু না, আমাদের রিলেট করে পড়তে হবে। সো প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য যদি আসে, অনেকগুলো পার্থক্য আছে, এখনই দাঁড়িয়ে দিলে তুমি বলে দিতে পারবে। কোষ প্রাচীর একটাতে থাকছে না, একটাতে প্লাস্টিক থাকছে না, একটা নিজের খাদ্য তৈরি করতে পারে আর এটা তৈরি করতে পারে না। কে তৈরি করতে পারে না এটা কিন্তু তোমার জানার কথা। 4 নাম্বার হচ্ছে, কারো একজনের সেন্ট্রিওল আছে, কারো একজনের সেন্ট্রিওল নাই, কারো একজনের কোষ গহ্বর আছে, কারো একজনের কোষ গহ্বর নাই। তাহলে কিন্তু অলরেডি তুমি 6-7টা বলে ফেলতে পারতেছো, তাই না? অনেক ইজি না? লেটস স্টার্ট। আচ্ছা, এবার চলে আসি অ্যাস্ট্রাল রে কি? অ্যাস্ট্রাল রে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে বিচ্ছুরিত রশ্মি। তুমি চাইলে এখানে এটাও অ্যাড করে দিতে পারো, অ্যাস্ট্রাল রে কোন পর্যায়ে উৎপন্ন হচ্ছে, তাহলে কিন্তু তোমার কোয়েশ্চেনে তুমি আরেকটা লেয়ার অ্যাড করে দিতে পারছো। আচ্ছা, এবার যাক মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টি? উই অল নো 5টা: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তুমি চাইলে যখন তুমি ধরো গ বা ঘ নাম্বারের উত্তর লিখবে, তখন অ্যানাফেজ, অ্যানা মানে গতি, ফেজ মানে পর্যায়, এই জিনিসগুলো কিন্তু তুমি লিখে দিতে পারবে। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায়
পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে যেই অংশগুলো বা যে নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশ সৃষ্টি হয় তাদেরকে ক্রোমোজোম বলতেছে। অনেকে এটা মেটাফেজ দশার উদাহরণ দিয়েও বলে। অনেকে বলে মেটাফেজ দশায় সবচেয়ে খাটো মোটা ক্ষুদ্র যে অংশটা দেখা যায় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত অবস্থায়, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে সবচেয়ে খাটো মোটা এবং হচ্ছে গিয়ে গণনা করা যায় জীবের বংশগতির ধারক এবং বাহক বা ডিএনএ বহন করে যে অংশটা, সেটাকে ক্রোমোজোম বলে। সো তুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে তুমি প্রোফেজ দিয়েও লিখতে পারবে, আবার তুমি কিন্তু মেটাফেজ দিয়েও লিখতে পারবে। তারপর বা চাইলে তুমি প্রোফেজ দিয়ে লিখে এটাও লিখতে পারবা যে ক্রোমোজোমের সংখ্যা মেটাফেজ দশায় গণনা করা যায়, বা ক্রোমোজোমটা মেটাফেজ দশায় সবচেয়ে খাটো মোটা বা স্পষ্টভাবে দেখা যায়। চাইলে তুমি এখানে মেটাফেজ দশার একটা ছবিও অ্যাড করে দিতে পারবে। স্পিন্ডল যন্ত্র কি? মাইটোসিস বিভাজনের সময়, আচ্ছা আমি তোমাদেরকে বলি, তোমরা তো এখানে অ্যান্সার দেখতেই পাচ্ছ। মাইটোসিসে প্রোমেটাফেজ দশায় কি হচ্ছে, দুই পাশে স্পিন্ডল যন্ত্র থেকে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে, দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, যেখানে ক্রোমোজোমগুলো গিয়ে তার সেন্ট্রোমিয়ারের সাহায্যে যুক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা গুছিয়ে লিখবো যে মাইটোসিস বিভাজনের প্রোমেটাফেজ ধাপে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব হয়, কিছু ফাইবার। যেমন এই যে আম যখন আমরা খাই দাঁতে আটকে যায় না, বা গরুর মাংস খেলে দাঁতে আটকে যায় না, ওগুলো কি ফাইবার। সো ফাইব্রাস বা তন্তুময় একটা যন্ত্রের আবির্ভাব ঘটে। এগুলো মাকু আকৃতি, মাকু মানে হচ্ছে এই যে এরকম এই শেপ, দুই সাইডটা একটু সরু, মাঝখানেরটা একটা পুরু, স্পিন্ডল শেপ। মাকুকে স্পিন্ডল শেপও বলা হয়। আমরা মেডিকেলে যাওয়ার পর প্রথম বছর হিস্টোলজি নামে একটা সাবজেক্ট আছে, তখন আমাদের মাকু আঁকতে হয়, দুই সাইডটা ন্যারো, মাঝখানেরটা পুরু, মাকু আকৃতির, ঠিক আছে। সো মাকু বা স্পিন্ডল, মাকু মানে হচ্ছে এটা ইংলিশ হচ্ছে স্পিন্ডল, যেহেতু এটা স্পিন্ডল শেপড। যদি এটা রেক্ট্যাঙ্গল শেপড হতো তাহলে এটার নাম রেক্ট্যাঙ্গেল অ্যাপারেটাস হতো। যেহেতু এটা স্পিন্ডল শেপ বা মাকু আকৃতির, এই জন্য এটার নাম হয়ে গিয়েছে স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র কি দিয়ে গঠিত? স্পিন্ডল যন্ত্র তন্তুময় স্পিন্ডল ফাইবার দিয়ে গঠিত। আচ্ছা, এবার চলে আসা যাক ইন্টারফেস কি। কোষের, ধরো তোমার পরীক্ষা, তুমি এখন কি করছো? তুমি প্রিপারেশন নিচ্ছ, বাসায় তোমার আগামীকালকে গেস্ট আসবে, তুমি কি করবে? বাসাটা সুন্দর মতো গুছাবে, গেস্ট আসবে, তাদের জন্য খাবার তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে এত বিশাল একটা ইভেন্ট হতে যাচ্ছে কোষের মধ্যে, কোষটা বিভাজিত হবে, কোষেরও তো কিছু প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। এই প্রিপারেটরি ফেজটা হচ্ছে ইন্টারফেস। হোয়াট ইজ ইন্টারফেস? কোষ বিভাজনের শুরুতে একটা কোষ পরপর দুবার বিভাজিত হওয়ার মধ্যবর্তী পর্যায়ে তোমার যেখানে হচ্ছে গিয়ে কোষের যত ধরনের মানে একটু বোঝানোর জন্য এগুলো বলছে, তুমি ডেফিনিশনে এটা লিখলেই চলবে যে কোষের যত ধরনের ধরো প্রোটিন তৈরি করা বা সিনথেসিস, ডিএনএ সিনথেসিস, এই সবগুলো এখানে হচ্ছে। তো এই প্রক্রিয়াগুলো কিন্তু একটা, যদি একটু নর্মাল একটা এক্সাম্পল দিই, এই যে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা কিন্তু তোমার ইন্টারফেস দশা। তুমি হয়তো টেস্ট এক্সাম দিবে, প্রি টেস্ট এক্সাম দিবে, তাহলে দুইটা এক্সামের মধ্যবর্তী তোমার যে প্রিপারেটরি ফেজটা, সেটা হচ্ছে ইন্টারফেস। ঠিক তেমনি কোষের দুইটা বিভাজনের মধ্যবর্তী যে প্রস্তুতি পর্যায়টা, সেটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, সাইটোকাইনেসিস কি? কাইনেসিস মানে যে মুভমেন্ট হচ্ছে কোষ বিভাজনের ক্ষেত্রে, সাইটোপ্লাজমের যে বিভাজন হচ্ছে সেটাই সাইটোকাইনেসিস। এখানে আমরা আরেকটা ক নম্বরের প্রশ্ন পড়ে ফেলবো, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস কাকে বলে? ক্যারিওকাইনেসিস হচ্ছে কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। আকর্ষণ তন্তু কাকে বলে? সো মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ দশায় যখন স্পিন্ডল তন্তুটা গঠিত হচ্ছে, চিন্তা করে দেখো, যখন স্পিন্ডল ফাইবার গঠিত হচ্ছে, তখন এই স্পিন্ডল ফাইবার সবগুলোর সাথে না, কিছু স্পেসিফিকের সাথে, যেমন ধরো তোমাদের স্কুলে কি কালচারাল লিডার বা প্রিফেক্ট হয়? গ্রুপ হাউস অনুযায়ী, যেমন আমি যে স্কুলে ছিলাম আমাদের কালচারাল প্রিফেক্ট ছিল, যে হচ্ছে ওই হাউসের, 4টা হাউস ছিল, হাউসের প্রিফেক্ট ছিল। আর ক্লাসে ক্লাস ক্যাপ্টেন থাকে, কে হয়? একজন বা দুইজন, ম্যাক্সিমাম 3 জন হয়। ওরা কি করে? সব কিছু অর্গানাইজ করে। ঠিক তেমনি স্পিন্ডল ফাইবারগুলোর কিছু স্পেসিফিকের সাথে ক্রোমোজোম তার যে সেন্ট্রোমিয়ার আছে সেটার মাধ্যমে যুক্ত থাকে, সবগুলো না, কিছুর সাথে। সো এইটার সাথে ধরো যুক্ত আছে, এটার সাথেও সাপোজ যুক্ত আছে স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল ফাইবারটার সাথে সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত আছে। তাহলে যেই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকতেছে, সেটাকে আমি আকর্ষণ তন্তু বা অ্যাট্রাক্ট হচ্ছে না, ট্র্যাকশন, একটা বল কাজ করতেছে, বলটা কাজ ট্র্যাকশন মানে কি? ফোর্স, একটা ওই যে ট্র্যাকশন ফোর্স কাজ করতেছে। সো এই জন্য ট্র্যাকশন ফাইবার,
আকর্ষণ তন্তুও বলা হয়ে থাকে, যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু তন্তুর সাথে আটকে থাকে, সেসব তন্তুকে আমরা কি বলছি, আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন। তুমি এখানে চাইলে ইংলিশে লিখেও দিতে পারো, তাহলে তুমি একটা অ্যাডেড জিনিস লিখলা, ট্র্যাকশন ফাইবার। ঠিক আছে, এবার আসবো স্পিন্ডল ফাইবার কি। কোষের কঙ্কালের মাইক্রোটিবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, তাকে আমি কি বলতেছি, স্পিন্ডল ফাইবার বলতেছি। কি বলতেছি, স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার কি, কোষ কঙ্কালের মাইক্রোটিবিউল। এটা হচ্ছে কোষ কঙ্কাল মানে কি, ধরো তোমার তো একটা কঙ্কাল আছে, যে হাড্ডি আছে, তো এই কঙ্কাল তন্ত্রে তোমার কি হচ্ছে, কোষ কঙ্কালের মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, তাকে আমি স্পিন্ডল ফাইবার বলতেছি। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আমরা জানি VLJI, সো যেটা আই শেপড হবে সেটাকে আমরা টেলোসেন্ট্রিক বলবো বা প্রান্ত কেন্দ্রিক বলবো। মেরুমুখী চলন মানে কি, অ্যানাফেজ পর্যায়ে শেষের দিকে অপত্য ক্রোমাটিড দুইটা বা আমার নতুন যে ডটার ক্রোমোজোমগুলো আছে সেগুলো কি করে দুই মেরুর দিকে ধাবিত হয়, এটাকে মেরুমুখী চলন বলতেছে। মিওসিস কোষ বিভাজন কি, যে কোষ বিভাজনের নিউক্লিয়াস এখানে N2C1 লিখবা। আমি এভাবে মনে রাখতাম যে যদি আমি অ্যালফাবেটিক্যালি চিন্তা করি তাহলে C আগে আসতেছে, ABC, তারপর অনেক পরে N আসতেছে, তাহলে কি হবে, C1 হবে। ঠিক আছে, C1 N2। বা কার্টুন নেটওয়ার্ক দেখছো তোমরা ছোটবেলায়, CN কার্টুন নেটওয়ার্ক। সো কার্টুন নেটওয়ার্কে কি হইতো, কার্টুন নেটওয়ার্ক, তাই না? তাহলে প্রথমে আমি কি লিখতাম, প্রথমে C লিখতাম না, তাহলে C হবে 1, N হবে 2, অর্থাৎ নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে, ক্রোমোজোম একবার বিভাজিত হবে। আচ্ছা, মাতৃকোষের তুলনায় অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা, এইটা অ্যাড করা মাস্ট। দুইটা জিনিস তোমার মাথায় অবশ্যই মনে রাখতে হবে, যে দুইটা জিনিস অ্যাড করতে হবে, একটা হচ্ছে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তুলনায় অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে। অর্থাৎ তুমি চাইলে এখানে এই ছবিটাও অ্যাড করতে পারো, যে 2n সংখ্যক ক্রোমোজোম থেকে এখানে নতুন যে দুইটা কোষ উৎপন্ন হচ্ছে ওদের ক্রোমোজোম সংখ্যা n থাকতেছে। এরপর সেকেন্ড মিওটিক বিভাজন যেটা হয়, সেকেন্ড মিওটিক বিভাজনের সময় আবার মিওসিসের 2টা মাইটোসিসের অনুরূপ হয়। এই ছবিটা তুমি সুন্দর মতো অ্যাড করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার আঁকতে কিন্তু এটা অ্যাক্ট ম্যাক্স, এই যে এই ছবিটা, এই সিমেটিক ডায়াগ্রামটা, এটা আঁকতে তোমার ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে, 1 মিনিটই লাগবে। 1 মিনিটের জন্য দেখো তুমি কিন্তু একটা সুন্দর জিনিস তোমার ডেফিনেশনের সাথে অ্যাড করে দিতে পারছো, অনেক সহজ না? আচ্ছা, উদ্ভিদের বর্ধনশীল পাতার কোন ধরনের কোষ বিভাজন হয়, যে পাতাটার বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধিতে কোনটা হবে বলো, মাইটোসিস কোষ বিভাজন। খুবই সহজ কিন্তু। সো বর্ধনশীল পাতা মাইটোসিস হবে, এটা মাইটোসিস। শোনো, মিওসিস কোথায় হবে এটা বলি, জনন মাতৃকোষে, প্রজনন রিলেটেড সব জায়গায় আর কি, প্রজনন রিলেটেড। কিন্তু যদি আবার জনন কোষ বৃদ্ধি বলি, জনন কোষ বৃদ্ধি, সেটা হবে মাইটোসিস। জনন, আমি আবার বলছি, খেয়াল করে শোনো, জনন মাতৃকোষ যদি বলি সেটা হবে মিওসিস, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হতে হবে। আর যদি জনন কোষ বৃদ্ধি বলি, মানে জনন কোষ হয়ে গেছে, এখন আমার এটা সংখ্যা বৃদ্ধি করতে হবে, সেটা হবে মাইটোসিস। আই হোপ দ্যাটস ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা অনুধাবনমূলক দেখব যে প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে। এটা তো আমরা অলরেডি দেখলাম। প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে গ্যামেটোসিস কোষ বিভাজন বলে, যেখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই আমাদের কি হচ্ছে, জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই একটা কোষ থেকে দুটো কোষ উৎপন্ন হচ্ছে। তারপরে তুমি হচ্ছে গিয়ে খ নাম্বারের সেকেন্ড প্যারাগ্রাফে তুমি আবার এটা লিখবা যে এখানে কি হচ্ছে, প্রথমে মাঝখান দিয়ে একটা খাঁজ সৃষ্টি হয়, খাঁজটা ধীরে ধীরে গভীরতর হতে হতে একটা কোষ থেকে দুইটাও কোষ উৎপন্ন হয়েছে। এটার এক্সাম্পল দিবা, সাথে ছবি অ্যাড করে দিবা, তাহলেই একদম 2-2 ইনশাল্লাহ। তারপর চলে আসে নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস বিভাজন ঘটে কেন। কারণ নিম্ন শ্রেণীর জীবগুলো অনেক সিম্পল প্রকৃতির হয়, এদের মধ্যে অনেক বেশি অঙ্গাণু থাকতেছে না, যেমন এটাতে ধরো অনেক কমপ্লেক্স নিউক্লিয়াস থাকতেছে না, জটিল কোনো নিউক্লিয়াস থাকতেছে না, অ্যামাইটোসিস প্রক্রিয়া অনেক দ্রুত বিভাজন সম্পন্ন হয়ে যেতে পারতেছে। সো এই পয়েন্টগুলো তুমি সুন্দর করে লিখলেই কিন্তু ইউর গুড টু গো। আর এইসব ক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে অ্যামাইটোসিসের সংজ্ঞাটাও অ্যাড করে দিবা। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন কেন বলে, এটা ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট খ নাম্বারের প্রশ্ন। সো লেটস সি হোয়াট আর দ্য থিংস উই নিড টু মেনশন ওভার হিয়ার। প্রথমত হচ্ছে সমীকরণিক বিভাজন কেন বলে, এটার জন্য তুমি আগে মাইটোসিসের সংজ্ঞা লেখার আগে তুমি যখন প্রথম লিখবে, প্রথম লাইনটাতে এটা লিখবা যে সমীকরণিক বিভাজন বলা হয় কারণ এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের
ক্রোমোজোম সংখ্যার সমান হয়। সাথে এরপর তুমি যখন খ নাম্বার লিখবা তখন আগে মাইটোসিস কোষ বিভাজনের ডেফিনিশন লিখবা, এরপর এটা লিখবা যে এখানে মাতৃকোষ থেকে উৎপন্ন নতুন দুইটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, গুণাগুণ, আকার, আকৃতি সব কিছু মাতৃকোষের অনুরূপ হয়ে থাকে। এজন্য এটাকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলতেছে। লাগলে তুমি এখানে একটা ছবিও অ্যাড করে দিবা, মাইটোসিস কোষ বিভাজনের যে কোনো একটা পর্যায়ের তুমি একটা ছবি অ্যাড করে দিবা, তাহলে ইউ আর গুড টু গো। আচ্ছা, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো। আমি পার্থক্য আই থিঙ্ক ছকে লিখলে বেটার। প্রথমত তুমি এটা লিখবা যে মাইটোসিস কোষ বিভাজন একটা মানে ডিরেক্টলি হয়ে যাচ্ছে, এখানে মিওসিস 1 মিওসিস 2 হচ্ছে। এখানে মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে, মাইটোসিস ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে। 3 নম্বরে কি লিখবা, একটাতে হচ্ছে গিয়ে তোমার কি হচ্ছে যে নিউক্লিয়াস দুইটাতেই, মানে মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস ক্রোমোজোম দুইটাই একবার বিভাজিত হয়, মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তারপর মাইটোসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, মিওসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন হয়। 5 নম্বর পয়েন্ট এটা লিখবা যে মাইটোসিস দেহকোষে সম্পন্ন হয়, মিওসিস হচ্ছে গিয়ে জনন মাতৃকোষে সম্পন্ন হয়। তারপর তুমি 6 নম্বরে কোথায় কোথায় হচ্ছে মাইটোসিস হচ্ছে গিয়ে তোমার মাইটোসিসের আরেকটা জিনিস লিখে দিতে পারো যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে তোমার ক্যান্সার হতে পারে, মিওসিসের ক্ষেত্রে এটা হচ্ছে না। তারপর মাইটোসিসের গুরুত্ব কি, মাইটোসিসের কারণে ছোট একটা উদ্ভিদ বিশাল আকৃতির হয়ে যাচ্ছে। তারপর মিওসিসের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রজাতির স্বকীয়তা বজায় থাকতেছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকতেছে। এই জিনিসগুলো কিন্তু তুমি সুন্দর করে ব্যাখ্যা করলে 6, 7, 8, 10টা পয়েন্টও লিখতে পারবা। আচ্ছা, অস্বাভাবিক কোষ বিভাজন বলতে কি বোঝায়, নিয়ন্ত্রণ যদি না থাকে। অস্বাভাবিক কোষ বিভাজন বলতে বোঝায় যদি নিয়ন্ত্রণহীনভাবে কোষ বিভাজন চলতেই থাকে, সেটাকে আমরা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলবো। তারপর তুমি হচ্ছে কি এখানে আরও জিনিস অ্যাড করবা যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে তোমার ক্যান্সার, টিউমার হতে পারে। তারপর E6, E7 এই জিনিসগুলো মেনশন করবা, প্যাপিলোমা ভাইরাসের বিষয়টা মেনশন করবা, তাহলে কিন্তু তুমি একটা অলরাউন্ডেড অ্যান্সার করতে পারতেছো। তারপর চলে আসতেছি সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়। সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়, এটা সাইটোপ্লাজমের বিভাজনটা বোঝায়। সাইটোপ্লাজমের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কখন হয়, সাইটোকাইনেসিসের প্রক্রিয়া, কোষ প্লেট গঠনটা, এই জিনিসগুলো যদি সুন্দর করে একটু ব্যাখ্যা করে লেখো, বইয়ে দেখবো খুব সুন্দর করে লেখা আছে যে কোষ প্লেট কীভাবে গঠন হচ্ছে। তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসতেছে, তারপর সেখানে বসতেছে, বসার পর হচ্ছে গিয়ে তোমার কীভাবে দুইটা কোষ আলাদা হয়ে যাচ্ছে, সাথে সাথে ছবিও অ্যাড করে দিবা, তাহলে কিন্তু ইউ আর গুড টু গো। তারপর চলে আসবো কোষ প্লেট কীভাবে গঠিত হয়। এইখানে তুমি জাস্ট ওই বইয়ের মধ্যে তোমাদের যেই অংশটুকু আছে সেটা জাস্ট ডিরেক্টলি লিখে দিবা, সাথে তুমি কোষ প্লেট গঠনের কখন গঠন হয় ওই পার্টটা একটু লিখবে যে সাইটোকাইনেসিসের ক্ষেত্রে এটা তৈরি হচ্ছে, সাথে একটা ছবি অ্যাড করে দিবে। এই দুইটা মোটামুটি কাছাকাছি। টেলোফেজ বলতে কি বোঝায়, এই পর্যায়টা আই থিঙ্ক আমরা প্রত্যেকটা পর্যায়ে যখন পড়বো পর্যায়গুলোর মধ্যে ওই জিনিসটা মেনশন করে দিব যে টেলোফেজে কী কী প্রক্রিয়া হচ্ছে, টেলোফেজে কী কী চেঞ্জেস হচ্ছে, টেলোফেজের ছবিটা অ্যাড করে দিব, তাহলেই হচ্ছে যে দুইটা মেরুতে চলে আসছে, এখন হচ্ছে গিয়ে কোষগুলো হচ্ছে দুই মেরুতে অবস্থান করছে, নিউক্লিওলাসের আবির্ভাব করতেছে, নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটতেছে, তারপর এখানে হচ্ছে গিয়ে জলযোজন হচ্ছে। প্রোফেজের ক্ষেত্রে যে জিনিসগুলো হয়েছে এখানে এটার অপোজিটটা হচ্ছে, এই জিনিসগুলো মেনশন করে দিব। জরায়ুমুখে টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে বিষয়গুলো অলরেডি আছে, E6, E7 আছে, এখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে, এই জিনিসটা লিখবো। ক্যান্সার হওয়ার মূল কারণ, টিউমার সৃষ্টির কারণ, এই তিনটা মোটামুটি কাছাকাছি কোয়েশ্চেন। এই তিনটা মানে যেই ফর্মেটটা বললাম ওই ফর্মেটেই লিখে যাব, ওই যে আগের মতো। এখন হচ্ছে কি কোন বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে বা রিডাকশন, বা এটা কেন বলতেছি, এটা হচ্ছে মিওসিসের ক্ষেত্রে, যে এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের, এটা আমরা প্রথমে লিখবো এভাবে যে কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক। এবার তুমি অনুধাবন লিখবা যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হচ্ছে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে, তাকে আমি বলছি মিওসিস কোষ বিভাজন। আবার বলছি, শুনে নাও, যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকছে, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। এটা তুমি লিখবা। তারপরে লিখবা যে এখানে মাতৃকোষের থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে, যেন প্রজাতির জীবনচক্রে বা প্রজাতির বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা তোমার হচ্ছে গিয়ে ধ্রুব থাকে। কেন ধ্রুব থাকে তুমি এটা এইভাবেও লিখে দিতে পারো যে যদি হচ্ছে গিয়ে এটা বিভাজিত না হতো, যদি অর্ধেক না হতো, তাহলে কি হতো, দুইটা 2n সংখ্যক কোষ মিলে 8n হতো, 8n সংখ্যক কোষ মিলে হচ্ছে নতুন প্রজন্মের ক্ষেত্রে, পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে 16n হয়ে যেত। এভাবে প্রজাতির ক্ষেত্রে বংশানুক্রমে একটা আমূল পরিবর্তন চলে আসতো। সো বংশানুক্রমিকভাবে তোমার প্রজাতির স্বকীয়তা বজায় রাখতে
ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার জন্য মিওসিস কোষ বিভাজন হয়ে থাকে এবং এই মিওসিস কোষ বিভাজনের জন্য অপত্য কোষের সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলতেছে। ইউর গুড টু গো। যদি তোমার কাছে একটু লাগে, একটা ক্লিক এই সাইডে করবা, করে 10 সেকেন্ড পিছনে এসে আবার দেখে নাও আমি খুবই স্লো বলছি, বা লাগলে বইয়ের ওই পার্টটা রিডিং পড়ে নাও, যেহেতু এটা আমরা সিকিউ ডিসকাশন ক্লাস, এটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স ক্লাস না। তুমি ওয়ান শট ক্লাসটা করে নিতে পারবা, বা এফআরবিতে এনরোল করলে এই ক্লাসের উপর এই টপিকের উপরে আরেকটা ক্লাস পাবা, অথবা আপুকে অহনা অ্যান্সার্স গ্রুপে কোয়েশ্চেনটা কইরো, আপু তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? এই যে তুমি এই দুইটা কিন্তু মোটামুটি সিমিলার কোয়েশ্চেন, এখানে তুমি জাস্ট বলবা, এখানে তোমার হাইলাইটের বিষয় হবে এটা কেন হ্রাসমূলক বলতেছে, অর্থাৎ 2n থেকে যে n সংখ্যক হচ্ছে এইটা হচ্ছে গিয়ে তোমার 13 নম্বরের হাইলাইটিং পয়েন্ট থাকবে, আর 14 নম্বরের হাইলাইটিং পয়েন্ট থাকবে। এটাকে হ্রাসমূলক বলা হচ্ছে কেন, মোটামুটি সেম জিনিস, এবং গুরুত্বর ক্ষেত্রে তোমার এমফাসাইজ করতে হবে এই যে 2n আর 2n মিলে 4n হচ্ছে, 4n আর 4n মিলে 8n হয়ে যাবে, অর্থাৎ প্রজাতির মধ্যে আমূল পরিবর্তন চলে আসবে। তুমি এভাবে লিখবা যে ক্রোমোজোমের মধ্যে জীবের যাবতীয় বৈশিষ্ট্য নিহিত থাকে বংশানুক্রমিকভাবে। প্রজাতির বৈশিষ্ট্যগুলো বা একটা জীবের বৈশিষ্ট্যগুলো তার ক্রোমোজোমের মধ্যে জেনেটিক কোডের মাধ্যমে নিহিত থাকে। যদি এখানে কি হয়, যদি এখানে ক্রোমোজোম সংখ্যায় ধ্রুব না থাকে তাহলে প্রজাতির স্বকীয়তা বজায় থাকে না। স্বকীয়তা মানে ইন্ডিভিজুয়ালিটি, মানুষ যেমন মানুষ, তারপর একটা মানুষ, একটা বিড়াল, ছানা, এদের মধ্যে অনেক ডিফারেন্স আছে না, অর্থাৎ প্রজাতির যে ডিস্টিংক্ট বা একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে এটা ঠিক থাকে না, অর্থাৎ স্বকীয়তা বজায় রাখার জন্য আমার এই মিওসিস কোষ বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, জীবদেহে মাইটোসিস কেন হয়? দেহকোষে মাইটোসিস হয় কেন? মাইটোসিস কেন হয়? জীবের দেহের বৃদ্ধির জন্য। এটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব একটা পার্ট আছে, আমি মনে হয় ওয়ান শট ক্লাসেও এটা পড়াইছিলাম, তারপরেও বলতেছি। এখানে হচ্ছে দেহকোষের বৃদ্ধির জন্য, ক্ষতস্থান পূরণের জন্য, কোনো একটা জায়গায় কেটে গেছে, তারপর হচ্ছে গিয়ে কিছু জীবদেহে কিছু কোষ আছে যেগুলো একটা নির্দিষ্ট সময় পর মরে যায়, মানে নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে, যেমন তোমার লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা 120 দিন পর তার আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তখন আবার বিভাজনের মাধ্যমে কিন্তু তৈরি হতে হচ্ছে। এইসব জিনিসগুলো তুমি একটু সুন্দর করে গুছিয়ে লিখবা। তুমি এখানে হচ্ছে পয়েন্ট আকারেও লিখতে পারো, আবার প্যারা প্যারা করেও লিখতে পারো। এটা আসলে স্কুল টু স্কুল ভ্যারি করে, অনেকে এক একটা মানে স্টুডেন্ট প্রেফারেন্স আছে কিছু। সো আই উড সে আমার কাছে পয়েন্ট করে লেখাটা ভালো মনে হতো, কিন্তু তোমার যদি মনে হয় যে আমি প্যারা করে লিখলে বা এরকম ছক করে লিখলে, ভাবে লিখলে আমার ভালো লাগবে, তুমি সেভাবেও লিখতে পারো। আমি পার্সোনালি পয়েন্ট করে লিখতাম, তাহলে সুন্দর করে গুছিয়ে লেখা যেত। মাইটোসিস বিভাজনে মাতৃকোষ এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কেন? এখানে তোমার যে জিনিসটা ব্যাখ্যা করতে হবে, তোমার মেটাফেজ এবং অ্যানাফেজ দশাটা ব্যাখ্যা করতে হবে। মেটাফেজ দশায় কি হয় তুমি এভাবে ব্যাখ্যা করবা যে মাইটোসিস কোষ বিভাজনের 5টা পর্যায় আছে, 5টা পর্যায়ে 3 নাম্বার বা মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কি বলে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে, এবং এই পর্যায়ে দেখা যায়, এই পর্যায়ে মেটাফেজের শেষের দিকে, অ্যানাফেজের শুরুর দিকে সেন্ট্রোমিয়ারটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার মাধ্যমে, খেয়াল করো কি বলছি, সেন্ট্রোমিয়ারটা 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার মাধ্যমে, এই ধরো আমার ক্রোমোজোম, ঠিক আছে, এই হচ্ছে আমার ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারটা 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার মাধ্যমে একটা ক্রোমোজোম থেকে 2টা অপত্য ক্রোমোজোম, একটা ক্রোমোজোম থেকে 2টা অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়, যেটা অ্যানাফেজ পর্যায়ে 2টা ভিন্ন মেরুতে অবস্থান করে, এবং এর মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ থাকে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, এই জন্য এটাকে সমীকরণিক বিভাজন বলছে। আই থিঙ্ক তুমি এটা বুঝিয়ে লিখতে পারবা। ইন্টারফেস পর্যায়ে বলতে কি বুঝায়? ইন্টারফেস পর্যায়টা এটা হচ্ছে কি তোমার কোষের মধ্যবর্তী পর্যায়ে, এখানে 3টা ফেজ থাকে, G1 ফেজ, S ফেজ, G2 ফেজ। তো G1 ফেজে কি হচ্ছে, প্রথমে এখানে একটা স্টপ পয়েন্ট হিসেবে কাজ করে। এই জিনিসটাও লিখতে পারো যে সকল কোষ আর কখনো বিভাজিত হবে না তারা G1 ফেজে আটকানো থাকে। S ফেজের ক্ষেত্রে কি হয়, S মানে সিনথেসিস মানে সংশ্লেষণ, এখানে ডিএনএ সংশ্লেষণ বা ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং শেষে G2 ফেজে এটা হচ্ছে কি কোষ বিভাজনে যাওয়ার আগের পর্যায়ে, এখানে বিভিন্ন ধরনের মাইক্রোটিবিউল যেগুলো আছে, মাইক্রোটিবিউল মানে ফাইবার যেগুলো আছে, যেগুলো দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, ওই মাইক্রোটিবিউল মাইক্রোটিবিউলগুলো সংশ্লেষিত হয়, তৈরি হয়, এবং এটা পরেই কোষ বিভাজনে চলে যায়। তো এটা হচ্ছে প্রস্তুতি পর্যায়ে। একটা কোষ তার বেশিরভাগ সময় ইন্টারফেসে থাকে, কিছু সময় হচ্ছে কোষ বিভাজনরত অবস্থায় থাকে। ক্যারিওকাইনেসিস বলতে কি বুঝায়? এখানে এটা যে কোষ বিভাজন মানে নিউক্লিয়াসের বিভাজন বুঝায়। এটাতে 5টা পর্যায় আছে, পর্যায়গুলো মেইন ফ্যাক্টরগুলো লিখতে পারো, বা চাইলে যে কোনো একটা ছবি তুমি অ্যাড করে দিতে পারো। যদি 5টা ছবি অ্যাড করতে পারো গ্রেট, বাট আই থিঙ্ক টাইম ম্যানেজ করে একটু টাফ হয়ে যেতে পারে।
কোষ বিভাজনের প্রকারভেদ এখানে হচ্ছে গিয়ে 3টা প্রক্রিয়ায় লিখবা, 3টা প্রকার আই থিঙ্ক লিখতে পারবা। এককোষী বহুকোষী জীবের মধ্যে 2টা পার্থক্য, একটাতে এককোষ থাকে, একটাতে বহুকোষ থাকে, একটাতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, একটাতে হচ্ছে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন হয়। কোষ বিভাজনের ধারণা উল্লেখ করে, কোষ বিভাজন বলতে কি বোঝায়, কোষ বিভাজনের গুরুত্ব কি, কয় ধরনের কোষ বিভাজন আছে এটা মেনশন করে দিতে পারো। তারপর কোষ বিভাজন কিভাবে জীবনের সূচনা করে, কোষ বিভাজন কিভাবে জীবনের সূচনা করে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ উৎপন্ন হচ্ছে, এটার মাধ্যমে জাইগোট তৈরি হচ্ছে, ওই জাইগোট থেকে পরবর্তীতে বিশাল দেহি প্রাণী তৈরির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন কাজে লাগছে। এই বিষয়টা তুমি গুছায় লিখলেই ইউ আর গুড টু গো। তারপর মেটাফেজ এবং টেলোফেজ পর্যায়ের মধ্যে 2টা পার্থক্য লেখো। মেটাফেজ পর্যায়ে কোষগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, টেলোফেজ পর্যায়ে 2 মেরুতে অবস্থান করে। মেটাফেজ পর্যায়ে কোষগুলা হচ্ছে ক্রোমোজোমগুলা 2টা মানে ক্রোমাটিডে বিভক্ত থাকে। আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই, এই বাহুটা আর এই বাহুটা এগুলো কিন্তু একটা আরেকটা ক্রোমাটিড, যে এগুলোকে ক্রোমাটিড বলবো। তো এই ক্রোমাটিড অবস্থায় থাকে, কিন্তু এখানে হচ্ছে সেটা ক্রোমাটিন জালিকায় পরিণত হয়ে যায়। এখানে ক্রোমাটিডে বিভক্ত থাকে, এখানে ক্রোমাটিন জালিকায় পরিণত হয়ে যায়। কোষ প্রাচীর কীভাবে গঠিত হয়েছে এটা কোষ প্লেটের বিষয়টাই গুছায় লিখবো, ওই যে সাইটোকাইনেসিসের পার্টটা। অস্বাভাবিক কোষ বিভাজন বলতে কি বোঝায়, যখন কোষ বিভাজনের নিয়ন্ত্রণটা হারায় যায়। টিউমার এবং ক্যান্সার বলতে কি বুঝো, অস্বাভাবিক কোষ বিভাজনের বিষয়গুলো এখানে পুরো এই যে প্রথম 4টা কোয়েশ্চেন, ঠিক আছে। এবার মেটাফেজ কি, মেটাফেজে এই যে এতক্ষণ ধরে যা বললাম যে এটা মিশুবীয় অঞ্চলে অবস্থান করে, সবচেয়ে মোটা খাটো দেখা যায়, এই পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায়। এই যে আমরা গুনতেছি না যে প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম থাকে, এটা তো মানুষের ক্ষেত্রে, তারপর পেঁয়াজের ক্ষেত্রে 16টা ক্রোমোজোম থাকে, এগুলো কখন গুনতেছি, মেটাফেজ দশায় গণা যায়, অন্য দশাগুলোতে গণা যায় না। আচ্ছা, তো ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য কেন, কারণ কোষ বিভাজিত হতে হয়, এই যে একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়, সো এটার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ যদি সেটা মেটাফেজ না হয়ে অন্য কোনো কোষ বিভাজন হইতো, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হইতো, সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যেত। এই জন্য মাইটোসিস অনেক ইম্পর্টেন্ট দেহের ক্ষয় পূরণের জন্য। আবার মিওসিস কোষ বিভাজন বলতে কি বুঝো, ওই যে 2বার বিভাজিত হয়। মিওসিস কোষ বিভাজনে 2টা পর্যায় থাকে, মিওসিস 1, মিওসিস 2। তারপর তুমি হচ্ছে কি মিওসিস 1-এর ক্ষেত্রে যে কয়টা, আচ্ছা তোমাদের তো এটা নাই, সো মিওসিস 1, মিওসিস 2 থাকে। মিওসিস 1-এর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিওসিস 2-এর ক্ষেত্রে কি হচ্ছে, মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ এখানে তোমার যখন মিওসিস 1 হচ্ছে, মিওসিস 1-এর সময় 2n সংখ্যক কোষ যেটা আছে, 2n সংখ্যক থেকে n সংখ্যক তৈরি হচ্ছে, ঠিক আছে, n সংখ্যক তৈরি হচ্ছে, এটা মিওসিস 1, অর্থাৎ এখানে অর্ধেক হয়ে যাবে। কিন্তু মিওসিস 2 যখন হবে তখন কিন্তু সেটা মাইটোসিসের অনুরূপ হবে, কারণ ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে। আর উই বোথ ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তারপরও কোথাও কোনো ডাউট থাকলে রিচ আউট টু আপু উইল ট্রাই মাই লেভেল বেস্ট to help you guys. আর কোনো টেনশন করো না, এখনই ক্লাসটা দেখছো, অ্যাটেনশন সহকারে করে যা, আই বিলিভ ইন ইউ। তুমি যদি এতদিনে পড়ে না থাকো, এখন থেকে যদি চেষ্টা করো, আপু বিলিভস ইন ইউ, ইউ ক্যান ডু ইট, বুঝছো? কোনো টেনশন নিবা না, অনেক ইজি। তুমি চিন্তা করো, তুমি ক্লাস 10 পর্যন্ত এত সুন্দর করে পড়াশোনা করে আসছো, এবং ক্লাস 10-এর সিলেবাসটা কিন্তু খুব কঠিন না। সো তোমার মধ্যে you have it in yourself what it takes to get the highest score in the SSC examination. So একটু কষ্ট হবে, একটু প্রিপারেশন নিতে হবে, বাট তুমি পারবে। নিজের প্রতি এই বিশ্বাসটা রাখো, তুমি পারবে, চেষ্টা করে যাও। এই যে আপু ভাইয়া আমরা যারা আছি তোমাদেরকে এত গাইডলাইন দিচ্ছি, এগুলো একটু সুন্দর করে মাথায় রেখে পড়ে যাও, ক্লাসগুলো ভালো মতো করো, দেখবে কোনো সমস্যাই হবে না। পরীক্ষার প্রশ্নটা উঠাবা, আল্লাহ আপু ভাইয়া তো এটা পড়াইছে, আপু তো এটা বলছিল, এটা তো পারবো। সো নিজের প্রতি সেই বিশ্বাসটা রেখে চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ পারবে। কোথাও ডাউট হলে আমাদেরকে কমেন্টে, ইউটিউবে কমেন্ট আসলে অতটা চেক করা হয় না, সো এই যে গ্রুপে তুমি পোস্ট করে দিও, আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু পসিবল তোমাদেরকে হেল্প আউট করার। আচ্ছা, মিওসিস কোর্স তোমরা দেখছো, তোমরা কত বড় হয়ে গেছো, ক্লাস 10-এ পড়ো, নেক্সট ইয়ার তোমরা এইচএসসিতে উঠে যাবা, মানে চিন্তা করতেছো, ইউএসএ সাচ চ্যাম্পস। আচ্ছা, সো মিওসিস কোষ বিভাজনে কয়টা অপত্য কোষ তৈরি হয়? আমার তো খুশি লাগে তোমাদের ক্লাসগুলো নিতে। মিওসিস বিভাজন থেকে কয়টা অপত্য কোষ তৈরি হয়? মিওসিস কোষ বিভাজনে 4টা অপত্য কোষ তৈরি হয়। এই বিষয়টাই, এই জিনিসটাই এখানে আবার এক্সপ্লেইন করে দিবা। প্রশ্ন বুঝতে পারলো না, প্রশ্ন বুঝতে পারলে তুমি অ্যান্সার সুন্দর মতো বুঝাই লিখতে পারবা, ঠান্ডা রাখতে হবে মাথাটা, দ্যাটস ইট। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের ধাপগুলো কি কি? এই যে ধাপগুলো, তুমি মিওসিস 1, মিওসিস 2 আছে, মিওসিস 1-এর কিছু ধাপ আছে, ওগুলো মেনশন করতে পারো। আকর্ষণ তন্তু, এটা তো আমরা যে ওই পার্টে বলছিলাম। কোষে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অবস্থা বলতে কি বোঝায়? n সংখ্যক ক্রোমোজোম থাকলে, মানে 1 সেট থাকলে হ্যাপ্লয়েড, 2 সেট থাকলে সেটা হচ্ছে 2 ডিপ্লয়েড। অর্থাৎ প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য মার থেকে একটা বৈশিষ্ট্য আসে, বাবার থেকে সে একটা বৈশিষ্ট্য আসে। যদি প্রতিটা বৈশিষ্ট্যের জন্য ক্রোমোজোম 1 সেট না থাকে, 2 সেট থাকতেছে, সেটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থা।
মিয়োসিস বিভাজনের ফলে কি ধরনের কোষ উৎপন্ন হয়, প্রজাতির উৎপত্তি কিভাবে হয়, এই জিনিসগুলো একটু সুন্দর করে গুছিয়ে লিখবা। এবার আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখব। সেকেন্ড, আচ্ছা, আকর্ষণ তন্তু, এটা আমরা অলরেডি পড়ে আসছি, যেই তন্তুগুলোর সাথে স্পিন্ডল যন্ত্রের যেই তন্তুগুলোর সাথে হচ্ছে গিয়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকতেছে সেই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বা ট্যাকশন ফাইবার বলছে। জরায়ুমুখে টিউমার সৃষ্টির কারণ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। উল্লেখিত প্রথম অংশের কোষ বিভাজনটি চতুর্থ পর্যায়ে চিত্র সহকারে ব্যাখ্যা করো। এখন এখানে কি বলছে যে ভিন্নতা, জবা গাছের কচিকাণ্ডে এবং পরাগধানীর কোষ বিভাজন। সো প্রথম কোষ বিভাজন কোনটা, কচিকাণ্ডে কোনটা হবে, কচিকাণ্ডে কিন্তু আমাদের মাইটোসিস কোষ বিভাজন হবে। কচিকাণ্ডের ক্ষেত্রে আমাদের মাইটোসিস কোষ বিভাজন হবে। সো মাইটোসিস যে সেল ডিভিশনটা আছে, মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে, মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে আমাদের চতুর্থ পর্যায়ে অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, অর্থাৎ অ্যানাফেজ দশাটা তোমার এখানে সুন্দর করে চিত্র সহকারে এখানে লিখতে পারবা যে তোমার দুই দিকে যেতে থাকে, তারপর এখানে ভিএল জে আই দশায় দেখা যায়, ভিএল জে আই এই দশাগুলো দেখা যায়, এই দশা অনুযায়ী এদের বিভিন্ন নাম থাকে, যেমন ভি হইলে মেটাসেন্ট্রিক, এল হইলে সাবমেটাসেন্ট্রিক, জে ভিএল জে হইলে হচ্ছে গিয়ে অ্যাক্রোসেন্ট্রিক, আই হলে টেলোসেন্ট্রিক, তারপর এখানে হচ্ছে গিয়ে দেখা যায় দুইটা এই যে অপত্য ক্রোমোজোম যে তৈরি হয়েছে, অপত্য ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ দেখা দিচ্ছে। তো এই জিনিসগুলো আই থিঙ্ক তোমরা পারবা। তারপর চলে আসবো যে দ্বিতীয় বিভাজনটা প্রজাতির বৈচিত্র্য সৃষ্টিতে সাহায্য করে। কেমনভাবে সাহায্য করে, তুমি আগে মিয়োসিস কোষ বিভাজনটা ব্যাখ্যা করবা যে দ্বিতীয় বিভাজনটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে এটা তুমি সেকেন্ড প্যারায় লিখবা, তারপর থার্ড প্যারায় লিখবা যেহেতু এখানে দুইটা প্রজাতি থেকে দুইটা মানুষ থেকে তোমার হচ্ছে গিয়ে এন সংখ্যক কোষ এসে মিলিত হচ্ছে, তখন এখানে তোমার কি হচ্ছে যে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার হলে কি হয়, ক্রসিং ওভারের ছবি তুমি অ্যাড করে দিবা, যে ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভারের ছবি যখন তুমি অ্যাড করে দিবা তখন কিন্তু এমনি তুমি এই অ্যান্সারটা খুব সুন্দর করে লাগলে তুমি হচ্ছে গিয়ে একটা অংশ এভাবে কালার করে এটার পুরো অংশটা এভাবে কালার করে দিবা, তাহলে কিন্তু তোমার ক্রসিং ওভারটা তুমি বুঝাইতে পারবা। বা লাগলে তুমি পেন্সিল, কাঠ পেন্সিল নিয়ে যেতে পারো, আমরা কাঠ পেন্সিল দিয়ে করছিলাম, ওটাতে খুব একটা সমস্যা হয় না। ইয়েলো বা গ্রিন এই টাইপের কালার, বা গ্রিন তারপর অরেঞ্জ এই টাইপের কালার ইউজ করবা। তারপর হচ্ছে কাঠ পেন্সিল আর কি, মানে ক্রসিং ওভার বোঝানোর জন্য। স্পিন্ডল যন্ত্র কি, এটা ক নাম্বার, ওটা আমরা ওখানে পড়ে আসছি। টিউমার সৃষ্টির কারণ কি, এটাও খ নাম্বার পড়ে আসছি। প্রথম অংশের কোষ বিভাজনের তৃতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে কি হবে, তৃতীয় পর্যায়ে হচ্ছে মেটাফেজ। মেটাফেজে তো আমরা এটা ওই যে তখন ব্যাখ্যা করছিলাম না সংক্ষিপ্ত সময়, এই জিনিসটা এখানে লিখবা। তারপর প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি করে, এটা তো ওই যে একটু আগে বললাম। তারপর ইন্টারফেস কি, ইন্টারফেস হচ্ছে গিয়ে যে এটাও আমরা ওখানে ক খ দুইটাই আমরা দেখে আসছি। গ দেখি, এক্স বিভাজনে যে ধাপে ক্রোমোসোমগুলো মেরুমুখী হয়। মেরুমুখী এক্স বিভাজন বলতে কি বুঝাইছে বলো তো, দেখো 2n থেকে 2nই থাকতেছে, অর্থাৎ এটা মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন মেরুমুখী হচ্ছে, তার মানে এটাকে অ্যানাফেজ দশাটা তোমার এখানে ব্যাখ্যা করতে হবে। পারবো না, পারবো, আমি জানি। তারপর ডাউট থাকলে আপুকে জানাবা। ক্রোমোসোম সংখ্যার সমতা রক্ষায় ওয়াই কোষ বিভাজনের গুরুত্ব বলো। ওয়াই কোষ বিভাজন হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে, এখানে এই জিনিসটা ব্যাখ্যা করবা যে 2n থেকে যদি এন না হইতো তাহলে কি হইতো, 2n থেকে 2n মিলে 8n, তুমি এটা লিখবা যে 2n সংখ্যক কোষ থেকে যদি ক্রোমোসোম সংখ্যা অর্ধেক না হতো তাহলে প্রথম প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্মে দেখা যেত 2n মিলে 4n হয়ে যেত, এবং 4n থেকে 8n এভাবে প্রজাতির বংশধারায় আমূল পরিবর্তন চলে আসতো। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা ব্যাখ্যা করতে পারলেই হয়েছে। এবার অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, এটা হচ্ছে আসলে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে তুমি যখন সৃজনশীল অ্যান্সার করবা তখন যে শুধুমাত্র এই চ্যাপ্টারের প্রশ্ন কক্ষতে থাকবে এমনটা কিন্তু হবে না। সো অন্য চ্যাপ্টারগুলোর একটা আইডিয়া থাকা লাগবে। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে তোমার এখানে হরমোনাল গ্ল্যান্ড বোঝাচ্ছে, যেসব জায়গা থেকে হরমোন সিক্রেটেড হয় ওই জিনিসটা এখানে তুমি লিখবা। কোষের অঙ্গাণুগুলো রঙিন রং সৃষ্টি, কোষ কোন অঙ্গাণুটা রঙিন রং সৃষ্টি করে, কোন অঙ্গাণুটা তৈরি করবে, ক্রোলোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ওখানে তুমি প্লাস্টিডের বিষয়টা এখানে বুঝায় লিখবা। তারপর উদ্দীপকের ধাপটি সচিত্রে ব্যাখ্যা করো যে দেহকোষে এক ধরনের কোষ বিভাজন হয়, দেহকোষে যে কোষ বিভাজনটা হচ্ছে অর্থাৎ তোমাকে এই পুরো স্টেপটা করতে হবে যে একটা ধাপে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, সেখানে তুমি সুন্দর করে ছবি সহ বুঝায় বলবা। তারপর হচ্ছে প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী ধরনের সমস্যা, মানে অনিয়ন্ত্রিত যদি হয়, সঠিকভাবে না হওয়া মানে অনিয়ন্ত্রিত হওয়া, অনিয়ন্ত্রিত হলে কি হতে পারে, অর্থাৎ টিউমার, ক্যান্সার, এই জিনিসটাকে একটু এক্সপ্লেইন করে বলবা, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা এই জিনিসগুলো খুব ভালো লিখতে পারবে, কারণ খুব বেশি কঠিন না, বাট একটা তোমাদের আইডিয়া থাকবে। দেন হচ্ছে আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখি। প্রোটোপ্লাজম কাকে বলে, কোষ ঝিল্লি দিয়ে আবৃত পুরো অংশটাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের মধ্যে দুইটা অংশ থাকতেছে, কি থাকতেছে, কোষ ঝিল্লি, আচ্ছা তিনটা অংশ, সেল
মেমব্রেন থাকতেছে, দেন হচ্ছে নিউক্লিয়াস থাকতেছে, সাইটোপ্লাজম থাকতেছে, মেইনলি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, এই সেল মেমব্রেনটা বলা লাগে না, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম থাকতেছে। রক্তকে মানবদেহের পরিবহন কলা বলা হয় কেন? কারণ রক্তকে মানবদেহের পরিবহন কলা বলা হয় কেননা রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, রেচন পদার্থ পরিবাহিত হয়ে থাকে। এটা ক নাম্বারে লিখবা। তারপর রক্ত মানে ক নাম্বার না, খ নাম্বারের প্রথম লাইনে মানে জ্ঞানমূলক পার্টে এটা লিখবা। অনুধাবনমূলক পার্টে তুমি কি লিখবা? অনুধাবনমূলক পার্টে এটা লিখবা যে রক্তের দুইটা অংশ থাকে, প্লাজমা আর রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা থাকে। লোহিত রক্তকণিকার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তারপর এই যে আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাচ্ছি, এই খাদ্যের খাদ্যসার, পুষ্টি, প্রত্যেকটা দেহের প্রতিটা অংশে পুষ্টি পরিবাহিত হয় রক্তের মাধ্যমে। তারপর এই যে খাওয়ার পর যে পরিপাক হয় সেটার রেচন পদার্থটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কিডনিতে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু তুমি ব্যাখ্যা করে খুবই সুন্দর করে লিখতে পারবে। আই ট্রাস্ট ইন ইউ। তোমরা পারবা না? পারলে কমেন্টে জানাবা। আমি কিন্তু এই ক্লাসটা যেদিন আপলোড হবে সেই আপলোডে গিয়ে দেখবো তোমরা কমেন্টে রেসপন্ড করতেছো কিনা। আমার সামনে যদিও একটা ক্যামেরা আছে, কিন্তু আমি এনভিশন করতেছি, আমি আমার চোখের সামনে ভিজুয়ালাইজ করতেছি যে আমার স্টুডেন্টরা সবাই বসে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতেছে। এবং তোমাদেরও এখন থেকে কাজ হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ভিজুয়ালাইজ করবা যে না, ইনশাল্লাহ আমাকে দ্বারা সম্ভব, আমাকে দ্বারা অনেক ভালো একটা কিছু স্কোর করা সম্ভব। এখনই আপু কি বলেন, আপু এত জ্ঞান দেন কেন? নট লাইক দ্যাট। নিজের উপর তুমি বিশ্বাস না করো, তোমার উপর তুমি যদি বিশ্বাস না করো আর কে করবে? তুমি চিন্তা করো, তুমি এত কষ্ট করো, তোমার কি ব্রেন কম আছে? তুমি কি কম পারো কারো চেয়ে? মোটেই না, তুমি পারবা, এখন চেষ্টা করো। আচ্ছা, তারপর হচ্ছে কি চিত্র এ, অঙ্গাণুটি বি প্রক্রিয়ায় কি ভূমিকা রাখে? এই অঙ্গাণুটা কি? সাইটোপ্লাজম, সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল কোথায় থাকে? তুমি বলবা যে উদ্দীপকে এই অঙ্গাণুটি হচ্ছে সেন্ট্রিওল, যেটা প্রাণী কোষের একটা বৈশিষ্ট্য। এটা থেকে অ্যাস্ট্রাল রে তৈরি হয়, যেটা কোষ বিভাজনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর তোমার এটা তো খ নাম্বার পার্ট চলে গেল, মানে ক নাম্বার জ্ঞানমূলক পার্ট চলে গেল। অনুধাবনমূলক পার্টে এসে তুমি লিখবা যে সেন্ট্রিওল প্রাণীকোষের একটা বৈশিষ্ট্য, এটা থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই স্পিন্ডল যন্ত্রতে পরবর্তীতে ক্রোমোজোমগুলো এসে যুক্ত হয়, যে ক্রোমোজোমগুলো পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র ধরে, খেয়াল করো কি বলতেছি, স্পিন্ডল যন্ত্র ধরে বিষুবীয় অঞ্চলে আসবে, বিষুবীয় অঞ্চলে এসে এরা দুই ভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে চলে যাবে। তারপর তুমি গিয়ে প্রয়োগমূলক অংশে লিখবা যে এটা কেন গুরুত্বপূর্ণ। এটা যদি না থাকতো তাহলে কি হতো? ক্রোমোজোমগুলা মুভমেন্টের মাধ্যমে মানে বিষুবীয় অঞ্চলে যেতে পারতো না, বিষুবীয় অঞ্চলে না গেলে ওরা দুই ভাগে বিভক্ত হতে পারতো না। সেক্ষেত্রে একটা ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম, একটা ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হওয়া সম্ভব হতো না। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা মানে সমান থাকা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকা সম্ভব হতো না। এই জন্য এই অঙ্গাণুর ভূমিকা অত্যাধিক বা অপরিসীম। শেষ না? তুমি পারবা না? আমি জানি পারবা। আমি কিন্তু কমেন্ট দেখবো, বুঝছো? এবং আমি দেখবো তোমাদের রেসপন্স কি, তোমরা ক্লাসটা করে কেমন লাগছে। ফিউচার স্কুলের গ্রুপে, আপুর গ্রুপেও একটু করে, আপুর অনেক ভালো লাগবে যে আপুর স্টুডেন্টরা ক্লাসটা সুন্দর মতো করছে। সো হ্যাঁ, লেটস গেট ব্যাক টু দ্য বোর্ড। ঠিক আছে, চিত্র বি প্রক্রিয়ায় অনিয়ন্ত্রিত হলে মানে কি? বি কি 46 থেকে 46 হয়েছে, অর্থাৎ অনিয়ন্ত্রিত মানে কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে টিউমার, ক্যান্সার এগুলো হতে পারে। এটা হলে নানান ধরনের সমস্যা হতে পারে। ক্যান্সারের বিষয়গুলো, জরায়ুমুখী ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস, এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখতে পারবে না? পারবো, আমি জানি। আচ্ছা, আকর্ষণ তন্ত্র কি? শক্তিঘর কেন বলা হয়? এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছে, যেখানে সব ধরনের শক্তি উৎপন্ন হয়। তারপর কি বলে, শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্রে যেই শক্তিটা উৎপন্ন হয় তার একটা মেজর অংশ, মানে শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তার বেশিরভাগ অংশ ক্রেবস চক্র উৎপন্ন হচ্ছে। যে ক্রেবস চক্রে নানান ধরনের এনজাইমগুলো কোথায় থাকতেছে? মাইটোকন্ড্রিয়া থাকতেছে, এই জন্য মাইটোকন্ড্রিয়া শক্তিঘর বলা হয়। সুন্দর করে লিখতে পারবো, আমি জানি। ক এবং খ বিরাজমান পার্থক্যগুলো, দুইটার মধ্যে পার্থক্য লিখতে পারবো না যে একটা থেকে, এটা কিন্তু আমি তখনই যে সংক্ষিপ্ত সময় বুঝাই বলছিলাম। তারপর 2 নং প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ, যে ক্রসিং ওভারটা বুঝাই লিখবো। একটু আগে বলছিলাম যে পারবে না, কমেন্টে জানাবো, আমি দেখবো কিন্তু। তারপর চলে আসে নিউক্লিওটাইড কাকে বলে? নিউক্লিওটাইডের ক্ষেত্রে এটা হচ্ছে নিউক্লিওসাইড, অর্থাৎ নাইট্রোজেন ক্ষার, তারপর হচ্ছে কি ফসফেট এবং সুগার, রাইবোজ সুগার মিলিত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। এটাও লিখতে পারো। বা নিউক্লিওটাইড যেটা মানে নিউক্লিওটাইডের পলিমারের মাধ্যমে, পলিমারাইজেশনের মাধ্যমে হচ্ছে কি ডিএনএ তৈরি হয়, এটাও লিখতে পারো। সুন্দর করে গুছিয়ে লিখলেই হইলো। তারপর হচ্ছে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোন অঙ্গাণুটাকে? প্রোটিন তৈরির কারখানা বলা হয়, প্রথমে জ্ঞানমূলক পার্টে লিখবা প্রোটিন তৈরির কারখানা বলা হয় রাইবোজোমকে। তারপরে তুমি লিখবা যে প্রোটিন তৈরির জন্য যেই এমআরএনএগুলো নিয়ে আসতেছে, কোডগুলো নিয়ে আসতেছে, সেটা রাইবোজোম ছাড়া সম্ভব না এবং এখানে সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হচ্ছে। এটা সুন্দর করে গুছিয়ে লিখবা, সাথে পারলে রাইবোজোমের ছবিও অ্যাড করে দিবা।
তারপর পি ক্যারিওকাইনেসিস ধাপে চিহ্নিত চিত্র আঁকো, এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। সো ক্যারিওকাইনেসিস ধাপের চিত্রগুলো এখানে সবগুলো যদি আঁকতে পারো বেস্ট। এটা আই থিঙ্ক চিত্র প্র্যাকটিস করলে দেখবে তোমার 5 মিনিটের বেশি লাগবে না। প্র্যাকটিস করতে থাকো, আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। পি এবং কিউ দুইটার অপরিহার্য, দুইটাই কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দেহের বৃদ্ধির জন্য ইম্পর্টেন্ট, প্রজননের জন্য ইম্পর্টেন্ট, সুন্দর করে গুছাই লিখবা। দুইটা পার্ট তুমি প্যারাগুলা শোনো, গ এবং ঘ নাম্বারে প্যারাগুলা যাতে আলাদা করে বোঝা যায়, কাটাকাটি করবা না। লেখার আগে আগে চিন্তা করবা, যদি কথা বলার আগে দুইবার চিন্তা করো। লুক বিফোর ইউ লিপ আছে না, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রশ্নের পত্রে উত্তর লেখার আগে চিন্তা করবা, চিন্তা করে তারপর লিখবা, কাটাকাটি করবা না। লেখার পর তারপর মনে হলে কাটলাম, এটা করা যাবে না। এটা বাসায় এখন যখন পড়তেছো তখন কাটাকাটি করবা। আচ্ছা, এরপরে চলে যাই আমরা। ওকে, ইন্টারফেস কাকে বলে এটা হচ্ছে আমরা পড়ে আসছি। কোন প্রকার কোষ বিভাজনের রাসমূলক বিভাজন বলে এটা পড়ে আসছি। আর বিভাজনের ফলে কি সমস্যার সৃষ্টি হতে পারে, আর বিভাজন কি, ওখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, সেটাও পড়ে আসছি। জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় চিত্র পি এবং কিউর মধ্যে কোনটি অধিক ভূমিকা রাখতেছে। গুণগত স্থিতিশীলতা বলতে কি বোঝাচ্ছে, যে বৈশিষ্ট্য স্থির থাকার জন্য কোনটা বেশি লাগে, দুইটার তুমি তুলনামূলক বিশ্লেষণ করে দিয়ে আসবা, তাই হচ্ছে। তারপর লাস্টে তোমার অ্যান্সারটা লিখে করে গুছায় লিখবে। আচ্ছা, সো আমরা এই কোয়েশ্চেনটা এখন দেখবো, ইন্টারফেস কাকে বলে এটা আমরা জানি। অবশ্যই বলে কোন কোষ বিভাজন হয়, প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস। কিউ চিহ্নিত অংশটির কোষ বিভাজন কি হবে। আচ্ছা, এখানে ছবিতে একটু ভুল আছে। আচ্ছা, এখানে কোষ বিভাজন মিওসিস অ্যান্ড মাইটোসিস না হলে কিভাবে সমস্যা হতে পারে সেটা আমরা লিখবো। এবং হচ্ছে কি শেষ ধাপটা, সো কিউ বলতে আসলে বুঝিয়েছে তোমার এই যে এটা হচ্ছে কিউ আর এটা হবে পি, ঠিক আছে। সো এই কিউ বলতে বুঝাইছে মাইটোসিসের শেষ ধাপ অর্থাৎ টেলোফেজ পর্যায়টা ব্যাখ্যা করতে হবে। সো আই থিঙ্ক আমাদের মোটামুটি কোয়েশ্চেন দেখা হয়েছে এখানে, যেমন ইন্টারফেস কি এটাও জানি, টিউমার হওয়ার কারণ কি সেটাও জানি, কোষ বিভাজনের বি ধাপে কি ঘটতেছে, বি ধাপটা হচ্ছে এখানে মেটাফেজ হচ্ছে, মেটাফেজটা তোমরা এক্সপ্লেইন করতে পারবা আমি জানি। অ্যান্ড ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তনে ধাপ এ থেকে সি সৃষ্টি বুঝাইছে, যে এ যখন মাত্র শুরু হচ্ছে সেখান থেকে টেলোফেজ পর্যন্ত ফুল পার্টটা কিভাবে হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করতে হবে। সো এটা আই থিঙ্ক তোমরা পারবে। কোথাও ডাউট হলে তুমি ক্লাসে কমেন্টের নিচে জানাতে পারো, কিংবা তুমি চাইলে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন তোমার জন্য, তুমি যদি এই চ্যাপ্টারটা আগে থেকে কখনো না পড়ে থাকো, আগে চ্যাপ্টারটা ওয়ান শটটা ভিডিও দেখে নিবে, তারপর হচ্ছে গিয়ে তুমি নিজে একবার রিডিং দিবে, তারপর এই ক্লাসটা করবে, তারপর নিজে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করবে। কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবে, বা ফেসবুকে এসএস ফিউচার স্কুলে বা আপুর গ্রুপে তুমি পোস্ট করে দিবে, অ্যানোনিমাসলিও করতে পারবে। অ্যান্ড আপু উইল ট্রাই টু অ্যান্সার টু ইয়োর কোয়েশ্চেন্স অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। অ্যান্ড কোনো ভয় নেই, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো পরীক্ষা হবে। জাস্ট নিজের উপর ট্রাস্ট করে এখন থেকে ছবি প্র্যাকটিস করা শুরু করো, নিজের হ্যান্ড রাইটিং একটু প্র্যাকটিস করো টাইম নিয়ে, যাতে তোমার ওখানে কাটাকাটি না হয়। কীভাবে প্রশ্নগুলো সাজাবে সেটা একটু চিন্তা করে রাখো, যাতে ওখানে গিয়ে তুমি একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে পারো। অ্যান্ড ফর ইউনো এমসিকিউর পার্টটা দেখে এসো, এফআরবিতে এনরোল করো একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। অ্যান্ড এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। টাটা, আই উইল সি ইন দ্য নেক্সট ক্লাস। টাটা।